আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব হিমোলাইটিক অ্যানিমিয়া। তো হিমোলাইটিক অ্যানিমিয়া জিনিসটা কি? হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, আমরা জানি আরবিসি লাইফ স্প্যান 120 দিন নরমালি। তো কোনো কারণে যদি আরবিসি তা 120 দিনের আগে ডিস্ট্রয় হয়ে যায়, ওই কন্ডিশনকে বলা হয় হেমোলাইসিস, এবং এর জন্য যে অ্যানিমিয়া ডেভেলপ করে সেটাকে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। এখন কথা হচ্ছে 120 দিনের আগে আরবিসি যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে আমাদের বোন ম্যারো সেটা রিকভার করার চেষ্টা করে। ইউজুয়ালি বোন ম্যারো তখন 6 থেকে 8 গুণ বেশি আরবিসি প্রোডাকশন করা তৈরি করে, যার কারণে বোন ম্যারোর ভলিউম অনেক বেড়ে যায় এবং ব্লাডের রেটিকুলোসাইটও তারা রিলিজ করতে থাকে। এখন যদি এই বোন ম্যারোর প্রোডাকশন এবং আরবিসির লাইসিসের মধ্যে যখন ইমব্যালেন্সটা তৈরি হয়, দেখা যাচ্ছে আরবিসি বেশি পরিমাণে লাইসিস হচ্ছে, যেটা বোন ম্যারো রিকভার করতে পারতেছে না 6 থেকে 8 গুণ তার প্রোডাকশন বাড়িয়েও, তখনই হিমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে। তো ইউজুয়ালি আমাদের আরবিসির একটি প্রোডাক্ট হচ্ছে হিমোগ্লোবিন, যে হিমোগ্লোবিনটা আমাদের লিভারে ব্রেকডাউন হয়। তো ইউজুয়ালি লিভারে ব্রেকডাউন হয়েই হিমোগ্লোবিনটা নর্মালি আবার রিসাইকেল হয় হিম এবং গ্লোবিন পার্ট হিসেবে। তো কথা হচ্ছে, যখন হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, হিমোলাইসিস বেশি হয়, তখন আমরা ব্লাডে কি কি ফিচার পাই? ইউজুয়ালি ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন বেশি পাই, কারণ আরবিসি যখন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বিলিরুবিন অনেক বেশি বেড়ে যায় ব্লাডে। সেই বিলিরুবিনটা মানে লিভারের সাহায্যে কনজুগেটেড করা অসাধ্য হয়ে পড়ে, মানে এত পরিমাণে বিলিরুবিন তৈরি হয় যে লিভার সবার কনজুগেট করতে পারে না। এই জন্যে ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন পাওয়া যায়। এবং এখানে আরেকটা কথা, কেন আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তেছে, কারণ এখানে হিমোলাইসিস হচ্ছে, তাই না? আরবিসিটা লিভারে যাওয়ার আগে ভেঙে যাচ্ছে, যার কারণে নর্মালি আমাদের ওই যে হিমোগ্লোবিন ভেঙে যে বিলিরুবিনটা ব্লাডে পাবো, ওটা আনকনজুগেটেডই থাকবে এবং মাইল্ড জন্ডিস থাকে। তাছাড়া ইউরিনারি ইউরোবিলিনোজেন প্রেজেন্ট থাকে। তাছাড়া ল্যাকটেজ ডিহাইড্রোজিনেস পাওয়া যায় সেরামে। এছাড়াও রেটিকুলোসাইটোসিস পাওয়া যায় এবং ব্লাডে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা নিউক্লিয়েটেড রেড সেল পাই। তাছাড়াও আমরা একটা জিনিস মনে রাখবো যে হিমোলাইটিক অ্যানিমিয়াতে অন্য সেলগুলা বেড়ে যায়, যেমন থ্রম্বোসাইটোসিস মানে প্লাটিলেট বেড়ে যায়, নিউট্রোফিলিয়া বেড়ে যায়। অন দি আদার হ্যান্ড, যদি ইমম্যাচিউর গ্র্যানুলোসাইট মানে ব্লাড ফিল্মে বেড়ে যায়, তখন ওই কন্ডিশনকে বলা হয় লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড ফিল্ম। মানে হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড ফিল্ম পাচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়েটেড রেড সেলও আমরা পাইতে পারি। অপরদিকে ইমম্যাচিউর গ্র্যানুলোসাইটে যদি থাকে, দুইটা মিলে লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড ফিল্ম প্রডিউস করে। এখন হচ্ছে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা আরবিসির অ্যাপিয়ারেন্স অনুযায়ী কি কি বুঝবো, ঠিক আছে? তো ইউজুয়ালি যদি আমরা স্পেরোসাইট পাই, মানে স্পেরোসাইট আরবিসি পাই, তো তাইলে আমরা ধরে নিব এটা অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া অথবা হেরিডিটারি স্পেরোসাইটোসিস। স্পেরোসাইটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এটা স্মল থাকে এবং ডার্ক থাকে। সিকেল সেল যদি পাই, তাইলে আমরা ধরে নিব সিকেল সেল ডিজিজ। রেড সেল ফ্রাগমেন্টস যদি পাই, আমরা ধরে নিব মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইসিস। তারপরে আরেকটা সেল, সেটা হচ্ছে বাইট সেল। বাইট সেলের ফিচারটা কি? বাইট সেল হচ্ছে আরবিসি সাইজটা নর্মাল থাকবে, বাট দেখে মনে হবে এটা পার্শিয়ালি ইটেন, মানে অর্ধেক বা পার্শিয়ালি কেউ খেয়ে ফেলছে। তো যদি এই বাইট সেলটা পাই, আমরা ধরে নিব অক্সিডেটিভ হিমোলাইসিস হচ্ছে। তো ইউজুয়ালি যখন আমাদের হিমোলাইসিস হয়, আমাদের বোন ম্যারো তা কম্পেনসেট করার জন্য 6 থেকে 8 গুণ তার প্রোডাকশন বাড়ায় দেয়, আমরা জানি। তো যখন এই 6 থেকে 8 গুণ কম্পেনসেটরি ইরিথ্রয়েড হাইপারপ্লাসিয়া তৈরি করে, তখন আরবিসি প্রোডাকশনের জন্য বেশি পরিমাণে ফলেট দরকার হয়। আলটিমেটলি ফলেট ডেফিসিয়েন্সি দেখা যেতে পারে, যার কারণে হিমোলাইটিক অ্যানিমিয়ার সাথে আমরা মেগালোব্লাস্টিক ব্লাড ফিচারও পাইতে পারি। তো হিমোলাইটিক অ্যানিমিয়ার অনেক কজ আছে। তো অ্যান্টিবডির কারণে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। তো অ্যান্টিবডি ডিটেক্টের একটি টেস্ট হচ্ছে কোমস টেস্ট। এবার আসি ইনভেস্টিগেশন রেজাল্টস ইন্ডিকেটিং অ্যাক্টিভ হিমোলাইসিস, মানে আমরা কি কি ফিচার দেখে বুঝবো যে অ্যাক্টিভ হিমোলাইসিস হচ্ছে। তো এখানে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হলমার্ক আর একটা অ্যাডিশনাল ফিচার। তো হলমার্কের 5টা আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? তো হিমোলাইসিসের
হলমার্ক কি কি? প্রথমে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, মানে হিমোলাইসিস হচ্ছে, যার কারণে হিমোগ্লোবিন কমে যাবে। দ্বিতীয়টা, বেশি পরিমাণে হিমোগ্লোবিন ব্রেকডাউন হওয়ার কারণে বিলিরুবিন প্রডিউস হবে, যেটা আনকনজুগেটেড অবস্থায় থাকবে। সো আনকনজুগেটেড বিলিরুবিন বেড়ে যাবে। এছাড়াও আরবিসি ভাঙলে ল্যাকটেজ ডিহাইড্রোজেনেস বেশি বেড়ে যায় আমরা জানি। এছাড়া রেটিকুলোসাইটোসিস মানে রেটিকুলোসাইট বেড়ে যাবে এবং ইউরিনারি ইউরোবিলিনোজেন আমরা পাবো। আর অ্যাডিশনাল ফিচার কি কি? অ্যাডিশনাল ফিচার হচ্ছে ব্লাডে আমরা জানি ফ্রি হিমোগ্লোবিন, যেটা হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করে মিথ হিমোগ্লোবিন বা মিথ হিম অ্যালবুমিন ফর্ম করে, ঠিক আছে? তো ইউজুয়ালি যখন এই অ্যাডিশনাল ফিচারে আমরা দেখব যে যেহেতু ফ্রি হিমোগ্লোবিন থাকে ব্লাডে, ওটা হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করে, যার কারণে কি আমরা হ্যাপ্টোগ্লোবিন কম পাবো, বাট মিথ হিম অ্যালবুমিনটা অনেক বেশি পাবো। এছাড়া ইউরিনালি হিমোসিডারিন আমরা পাইতে পারি এবং হিমোগ্লোবিন ইউরিয়া, ইউরিনের মাধ্যমে হিমোগ্লোবিন বের হতে পারে। তো এবার আসি হচ্ছে ক্লাসিফিকেশন অফ হিমোলাইটিক অ্যানিমিয়া। তো হিমোলাইটিক অ্যানিমিয়াকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে ইনহেরিটেড, একটা অ্যাকোয়ার্ড। তো প্রথমে আসি ইনহেরিটেড। তো ইনহেরিটেড হিমোলাইটিক অ্যানিমিয়াটা আসলে তিনটা স্ট্রাকচারের উপর ভিত্তি করে ভাগ করা হয়ে থাকে। একটা আরবিসির বাইরে থাকে মেমব্রেন, তার ভিতরে থাকে কিছু এনজাইম এবং তার মধ্যে থাকে হিমোগ্লোবিন। তো এই তিনটা স্ট্রাকচারের অ্যাবনর্মালিটির উপরে ভিত্তি করে ইনহেরিটেডলি আরবিসির যেই হিমোলাইটিক ডিসঅর্ডারটাকে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে রেড সেল মেমব্রেন অ্যাবনর্মালিটি, দ্বিতীয়টা হচ্ছে রেড সেল এনজাইম ডেফিসিয়েন্সি, থার্ড হচ্ছে হিমোগ্লোবিন ডিসঅর্ডার বা হিমোগ্লোবিন ডিফেক্ট, ঠিক আছে? তো প্রথমে আসে রেড সেল মেমব্রেনের যদি কোনো অ্যাবনর্মালিটি হয়, আমরা আগেই বলেছি রেড সেলে কিছু ফিলামেন্ট থাকে যেটা অ্যাঙ্কর প্রোটিন দিয়ে ইউজুয়ালি যুক্ত থাকে, ঠিক আছে? গ্লাইকোফোরিন সি অ্যাঙ্কর প্রোটিন। তো ওইখানে যদি কোনো প্রবলেম হয়, তার সাইজ বা শেপের অনেক চেঞ্জ হয়, তো তখন রেড সেল মেমব্রেনটা অল্টার্ড হয়ে যায়। এটার দুইটা কন্ডিশনে ইউজুয়ালি হতে পারে হিমোলাইসিস, সেটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি এলেপ্টোসাইটোসিস। এছাড়া রেড সেলের এনজাইম যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, ইউজুয়ালি রেড সেলের মেন এনার্জি প্রডিউস হয় হেক্সোস মনোফসফেট শান বা এইচএমপি শান্টের মাধ্যমে। তো এইখানের মেন এনজাইম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। তো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি থাকলেও আমাদের হিমোলাইসিস হতে পারে। এছাড়া গ্লাইকোলাইটিক পাথওয়ের কোনো ডিফেক্ট যদি থাকে, মেনলি হচ্ছে আমাদের পাইরুভেট কাইনেজ যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে হিমোলাইসিস হতে পারে। এছাড়াও পাইরিমিডিন 5 নিউক্লিওটাইডেজের প্রবলেম থাকলেও আমাদের হিমোলাইসিস হতে পারে। এবার আসি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন সংখ্যায় কম থাকতে পারে অথবা নর্মালি যতগুলো থাকার কথা থাকতেছে, বাট সেটা অ্যাবনর্মাল। এই দুইটা কারণে হতে পারে। যদি সংখ্যায় কমে যায়, ওটাকে বলা হয় থ্যালাসেমিয়া, আর অ্যাবনর্মাল প্রোডাকশনকে বলা হয় সিকেল সেল ডিজিজ। এখানে হিমোগ্লোবিন এক্স থাকতে পারে, হিমোগ্লোবিন সি থাকতে পারে, ঠিক আছে? হিমোগ্লোবিন ই থাকতে পারে, ডি পাঞ্জাব থাকতে পারে, এগুলো থাকতে পারে। এবার আসে অ্যাকোয়ার্ড কজ। তো অ্যাকোয়ার্ড কজকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইমিউন কজ, একটা নন ইমিউন কজ। তো প্রথমে আসি ইমিউন কজ। তো এখানে বুঝতেই পারছি ইমিউন কজ মানে অ্যান্টিবডি দেওয়া হচ্ছে, তাই না? তো এইখানে অ্যান্টিবডিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমার নিজের শরীরেই তৈরি হচ্ছে আর একটা বাইরে থেকে ঢুকতেছে, তাই না? তো সেই হিসাবে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অটো অ্যান্টিবডি আর একটা অ্যালো অ্যান্টিবডি। তো অটো অ্যান্টিবডির মধ্যে আবার টু টাইপস, একটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি, একটা কোল্ড অ্যান্টিবডি। কোল্ড অ্যান্টিবডি মেনলি ইমিউনোগ্লোবিন এম, ঠিক আছে? তো যাই হোক, তো ওয়ার্ম অ্যান্টিবডি কোল্ড অ্যান্টিবডি বাড়ার কজ কি? তো দুইটার ক্ষেত্রেই প্রাইমারি কজ হচ্ছে ইডিওপ্যাথিক। কি কারণে বাড়তেছে তার কোনো হদিস নাই। তো সেকেন্ডারি কজগুলো আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে যতগুলো পারি। তো ওয়ার্ম অ্যান্টিবডির সেকেন্ডারি কজ কি কি, যে কারণে এই ওয়ার্ম অ্যান্টিবডি বাড়তেছে, চলে আসি। তো কিভাবে মনে রাখতে পারি? প্রথমেই মনে রাখতে পারি হচ্ছে ওয়ার্মের এ আছে, তাই না? তার মানে ওয়ার্ম অ্যান্টিবডির প্রথম কারণ হচ্ছে এতে অটো ইমিউন, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এসএলইতে হয়। এছাড়া এমতে মনে রাখবো ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সিতে ওয়ার্ম অ্যান্টিবডি বাড়তে পারে। কোন কোন ম্যালিগনেন্সি? লিম্ফয়েড ম্যালিগনেন্সি, যেমন ক্রনিক লিম্ফোসাইটিক লিউকোমিয়া, মাইলোমা, লিম্ফোমা। এছাড়াও আদার ম্যালিগনেন্সি যেমন হচ্ছে লাংস, কোলন, কিডনি, ওভারি, থাইমোমা, এগুলাতে ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্টিবডি বাড়তে পারে। এছাড়া অ্যাডিশনাল এবং ড্রাগস, এই দুইটা আমরা মনে রাখবো।
নর্মালি মনে থাকার কথা, অ্যাডিশনালে হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিস এবং এইচআইভিতে বাড়তে পারে। ড্রাগ ড্রাগ হচ্ছে ডোপামিন যেই সব প্রিকারসার আছে, যেমন এল ডোপা, মিথাইল ডোপা, এছাড়া মিফেনামিক অ্যাসিড, পেনিসিলিন, কুইনিডিন, ফ্লোডারাবাইন, এইগুলার জন্য ইউজুয়ালি হতে পারে। এবার আসি হচ্ছে কোল্ড অ্যান্টিবডি। কোল্ড অ্যান্টিবডির প্রাইমারি কজ তো ইডিওপ্যাথিক, আগে বললাম। সেকেন্ডারি কজ মেইনলি হচ্ছে মনে রাখতে পারি কোল্ড, তাই না? কোল্ডের এইখানে এল আছে মানে হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমাতে কোল্ড অ্যান্টিবডি আমরা পাই ইউজুয়ালি। লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের মধ্যে পড়ে লিম্ফোমা। তো আরো 3টা ইনফেকশনের কজ আছে, এই 3টা আমরা মনে রাখতে পারি। লিম্ফোমা, কোল্ড, তাই না? লিম্ফোমা, এমইএস দিয়ে আমরা মনে রাখতে পারি মেজ, মানে কোল্ড অ্যান্টিবডিতে শরীর মানে অতিরিক্ত ঠান্ডায় কিন্তু শরীর একটু ম্যাজ ম্যাজ করে, মেজ মেজ, এমইএস সেইভাবে মনে রাখতে পারি। এমতে হচ্ছে মাইক্রোপ্লাজমা, ইতে এপিস্টেনবার্গ ভাইরাস, এবং এসতে সিফিলিস। এবার আসি অ্যালো অ্যান্টিবডি, মানে বাইরে থেকে কোনো অ্যান্টিবডি ঢুকতেছে, এটা হচ্ছে রেড সেল অ্যান্টিজেন ইনডিউসড, মানে রেড সেলের কোনো অ্যান্টিজেনের এগেনস্টেই তৈরি হচ্ছে। তো এটা কখন হতে পারে? ইউজুয়ালি ট্রান্সফিউশন রিয়াকশন, মেইনলি মিস ম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে হয়। এছাড়া হিমোলাইটিক ডিসঅর্ডার অফ নিউবর্নে হতে পারে। এবার সে নন ইমিউন মেকানিজম। নন ইমিউন মেকানিজমের মধ্যে প্রথমে আসি মেকানিক্যাল লাইসিস। মেকানিক্যাল লাইসিসের মধ্যে আমাদের যদি শরীরে প্রোস্টেটিক কোনো সাবস্টেন্স থাকে, মেনলি আমাদের হার্টে বা আমাদের কিডনিতে যদি প্রোস্টেটিক কোনো ডিভাইস থাকে, তাহলে ওই প্রোস্টেটিক ডিভাইসের কারণে আরবিসি ডিস্ট্রয় হতে পারে। এটা হচ্ছে মেকানিক্যাল। এছাড়াও আমাদের মার্স হিমোগ্লোবিন ইউরিয়া হতে পারে। ইউজুয়ালি এটা সৈনিকদের বেশি হয়, ওরা বেশি মার্চ করে হার্টে। এছাড়াও মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক হতে পারে। এর মধ্যে আছে হচ্ছে ডিআইসি, দেন হচ্ছে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা। এছাড়াও ইনফেকশনে ইন্ট্রাসেলুলার যেই অর্গানিজম, মেনলি ম্যালেরিয়া, আমরা জানি ম্যালেরিয়া হচ্ছে আরবিসির মধ্যে গ্রো করে, তাই না? তো ওটা যখন লাইফ স্প্যান শেষে মাল্টিপ্লাই করে বের হয়, তখন আরবিসিটা লাইসিস করে ডিস্ট্রয় করে দেয়। তো ম্যালেরিয়াতে আমাদের ইউজুয়ালি হিমোলাইসিস হয়। এছাড়াও একটা টক্সিন খুবই ইম্পর্টেন্ট, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেসের টক্সিন আমাদের হিমোলাইসিস করে। এবার আসি কেমিক্যালের মধ্যে আছে ড্যাপসন, ম্যালোপ্রিম, যেগুলো অক্সিডেটিভ ড্রাগ। এছাড়াও কপার বার্ন, ড্রাউনিং এর জন্য হতে পারে। এবার আসি অ্যাকোয়ার্ড অ্যাবনর্মাল মেমব্রেন, মানে অ্যাকোয়ার্ডের মধ্যে, নন ইমিউর মধ্যে অ্যাকোয়ার্ড অ্যাবনর্মাল মেমব্রেন একটা কজ, সেটা হচ্ছে পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এটা কি হয়? এটা হচ্ছে CD59 বা CD55 এর জন্য সব থেকে কমন। CD59টাই আসলে এটা করে থাকে। এছাড়া আরো একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ডিকে অ্যাক্সেলারেটিং ফ্যাক্টর, যেটাকে ডিএসি বলা হয়, ঠিক আছে? তো এইগুলো কি করে? এইগুলো হচ্ছে আমাদের রেড সেলকে ডিস্ট্রয় করে দেয়, যার কারণে সারা রাত ধরে আরবিসি ডিস্ট্রয় হতে থাকে। সকালে যখন পেশেন্টটা ইউরিনেশন করে, তখন তার অনেক ইউজুয়ালি ইয়েলোইশ, মানে ডার্ক ইয়েলো কালার ইউরিন পাওয়া যায়। এজন্য এটাকে বলা হয় পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। এবার চলে আসি এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস। তার আগে একটা কথা বলে, আমাদের আরবিসি দুই জায়গায় ব্রেকডাউন হতে পারে, একটা হচ্ছে ভেসেলের মধ্যে আর একটা ভেসেলের বাইরে। যদি ভেসেলের বাইরে হয়, সেটাকে বলা হয় এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস। তো এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস যেটা, এটা ইউজুয়ালি ফিজিওলজিক্যাল, ঠিক আছে? নর্মালি ভেসেলের বাইরে হয়। মেনলি কোথায় হয়? রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে হয়, মেনলি লিভার এবং স্প্লিনের মধ্যে। তো যার কারণে কি হয়, যেহেতু লিভার স্প্লিনের মধ্যে হচ্ছে, সেহেতু ব্লাডে ফ্রি হিমোগ্লোবিন কোনো থাকে না। কারণ আমরা জানি ফ্রি হিমোগ্লোবিন হচ্ছে একটা টক্সিক প্রোডাক্ট। তো ইউজুয়ালি মোস্ট হিমোলাইটিক স্টেটে হিমোলাইসিসটা আমাদের এক্সট্রাভাস্কুলার হয়। তো এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস কনফার্ম করার জন্য আমরা 51 ক্রোমিয়াম ইউজ করি। ইউজুয়ালি পেশেন্টের ব্লাড নিয়ে বাইরে নিয়ে আর কি, ইনজেকশনের মাধ্যমে বাইরে নিয়ে ওই ব্লাডের সাথে আমরা 51 ক্রোমিয়াম মিক্স করে আবার সেটা রি-ইনজেক্টেড করি, দেন আমরা আরবিসি সার্ভাইভালিটি দেখি। তো এই 51 ক্রোমিয়ামের মাধ্যমে আরবিসিটা আমাদের লিভারে না স্প্লিনে ডিস্ট্রয় হচ্ছে সেটা বুঝতে পারি, বাট বর্তমানে এটা ইউজুয়ালি করা হয় না, প্র্যাকটিস করা হয় না বেশি। এবার সে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। তো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসটা লেস কমন,
কোন কোন ক্ষেত্রে হয় ইউজুয়ালি ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস মানে ব্লাড ভেসেলসের মধ্যে সার্কুলেটিং ব্লাডের মধ্যে আরবিসিটা হেমোলাইসিস হয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে হয় দেখেন অ্যাকোয়ার্ড কজের মধ্যে নন ইমিউন মেকানিজমের মধ্যে আমরা যেগুলো পেয়েছি মেকানিক্যাল লাইসিস, হ্যাঁ, ইনফেকশন, কেমিক্যাল লাইসিস, দেন অ্যাকোয়ার্ড, এছাড়াও এই রেড সেল অ্যান্টিজেন যেটা, এইগুলোর যেই হেমোলাইসিস সেটা ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। তো চলে আসি কজ, সেটা হচ্ছে মেমব্রেন ড্যামেজ বাই কমপ্লিমেন্ট এবিও, মানে কমপ্লিমেন্ট দিয়ে যদি মেমব্রেন ড্যামেজ হয় যেটা এবিও ট্রান্সফিউশন রিয়াকশনের কারণে হতে পারে অথবা পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়াতে হতে পারে। এছাড়া ইনফেকশন, ম্যালেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেসের টক্সিন, এছাড়াও মেকানিক্যাল ট্রমা যেমন হার্ট ভালভ, প্রোস্টেটিক হার্ট ভালভ, ডিআইসি, এছাড়াও অক্সিডেটিভ ড্যামেজ। ঠিক আছে, ইউজুয়ালি দেখা যাচ্ছে ড্যাপসন, হ্যাঁ, ড্যাপসন বা ম্যালোপ্রিম আমরা দিচ্ছি, ওটা অক্সিডেটিভ ড্যামেজ করে। এছাড়াও যদি ওই আরবিসিতে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি থাকে তাহলে এটা হতে পারে। ইউজুয়ালি একটা আরবিসির অক্সিডেটিভ যে স্ট্রেস বা অক্সিডেটিভ ড্যামেজ এটা প্রিভেন্ট করে বা প্রোটেকশন দিয়ে থাকে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি। কারণ যখন অক্সিজেন আসবে এই গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজের মাধ্যমে মেটাবোলাইজ করে এইচএমপি শান্টের মাধ্যমে কিন্তু তারা এটিপি প্রডিউস করে। এখন গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি আছে যার কারণে ওটার অক্সিডেটিভ ড্যামেজ হতে পারে। এছাড়াও যদি ড্যাপসন বা ম্যালোপ্রিম ইউজ করা হয় তাহলে এর জন্য আরো বেশি ওই এনজাইমোপ্যাথিসটা ট্রিগার্ড হয়ে আরো বেশি ড্যামেজ হতে পারে। তো এই সব ক্ষেত্রে ইউজুয়ালি ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়। তো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস যখন হচ্ছে তখন ব্লাডের মধ্যে মানে ইন্ট্রাভাস্কুলার স্পেসেই আমরা ফ্রি হিমোগ্লোবিন পাই। এই ফ্রি হিমোগ্লোবিনটাই আসলে প্লাজমাতে যখন পাওয়া যায় আমরা ধরে নিই তার ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হচ্ছে। তো এই ফ্রি হিমোগ্লোবিনটা অনেক টক্সিক। তো এই টক্সিক বলে আমাদের শরীর কিছু হোমিওস্ট্যাসিস মেনটেন করে, মানে আমাদের ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হলে আমাদের শরীরটা সাথে সাথেই কিন্তু টক্সিক হিমোগ্লোবিন বাড়ায় দেয় না। বডি কি করে এই ব্লাড থেকে টক্সিক হিমোগ্লোবিন কমানোর জন্য কিছু মেকানিজম করে থাকে যেটা আসলে অনেক মাল্টিপল প্রসেসের মেকানিজম। তো প্রথমে কি হয়, যখন এই ফ্রি হিমোগ্লোবিনটা ব্লাডে বেড়ে যায়, ফ্রি হিমোগ্লোবিনটা কি করে প্রথমে হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করে। হ্যাপ্টোগ্লোবিন হচ্ছে আমাদের একটি প্রোটিন, মেনলি হচ্ছে আলফা টু গ্লোবিউলিন যেটা লিভারে প্রডিউস হয়। তো এই ফ্রি হিমোগ্লোবিনটা হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে এই হিমোগ্লোবিনটা অক্সিডাইজড হয়ে মিথ হিমোগ্লোবিন ফর্ম করে। আলটিমেটলি এই মিথ হিমোগ্লোবিনটা আবার অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, বাইন্ড করলে তাকে বলা হয় মিথ হিম অ্যালবুমিন। ঠিক আছে, তো এই মিথ হিম অ্যালবুমিনটা আমরা ইস্কুমস টেস্টের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। ইস্কুম টেস্টে স্পেকট্রো ফটোমেট্রিক্যালি প্রসেসটা ইউজ করা হয়, মানে স্পেকট্রো ফটোমেট্রিক প্রসেসের মাধ্যমে স্কুম টেস্টের মাধ্যমে আমরা মিথ হিম অ্যালবুমিন বের করতে পারি। কথা হচ্ছে আলটিমেটলি এই মিথ হিম অ্যালবুমিনটা ডিগ্রেড হয়ে যায়, ডিগ্রেড হয়ে এই ফ্রি যে টক্সিক হিমোগ্লোবিন ওটাকেও নষ্ট করে দেয়। ঠিক আছে, আলটিমেটলি কিছু ফ্রি হিম প্রডিউস হয়, এই ফ্রি হিমটা আবার আর একটা প্রোটিনের সাথে বাইন্ড করে যেটা হচ্ছে হিমোপেক্সিন, হিমোপেক্সিনের সাথেও বাইন্ড করে। ঠিক আছে, আলটিমেটলি এই সব প্রোটেক্টিভ মেকানিজমের মাধ্যমে প্রথমে এই টক্সিক হিমোগ্লোবিনকে ডিস্ট্রয় করার চেষ্টা করে। তো আলটিমেটলি এই প্রোটেক্টিভ মেকানিজম যদি স্যাচুরেটেড হয়ে যায়, মানে যার লিমিট একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত করে আর করতে পারে না, কারণ আলটিমেটলি হিমোলাইসিস তো কন্টিনিউয়াসলি হতেই থাকতেছে, তখন কি হয় হিমোগ্লোবিন ইউরিন দিয়ে বের হয়ে যায় যেটাকে বলা হয় হিমোগ্লোবিন ইউরিয়া। ঠিক আছে, তো কথা হচ্ছে এখানে আগে বলেছি হ্যাপ্টোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন বাইন্ড করতেছে বলে আমরা হিমোগ্লোবিনের যে বক্স বলেছিলাম এখানে হ্যাপ্টোগ্লোবিন কমে যায় বাট মিথ অ্যালবুমিন বেড়ে যায়। ঠিক আছে, আবার রিক্যাপিচুলেট করলাম। তো কথা হচ্ছে যখন এই হিমোগ্লোবিনটা আবার ইউরিন দিয়ে পাস করবে তখন ওই কন্ডিশনকে হিমোগ্লোবিন ইউরিয়া বলা হয়। যদি এক্সটেন্সিভ হিমোগ্লোবিন ইউরিয়া হয় ফালমিনেন্ট যেটা, তাহলে আমরা ইউরিনটা একদম ব্ল্যাক ইউরিন পাই যেটা ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে সব থেকে কমন। ঠিক আছে, তো কি হয় কিছু হিমোগ্লোবিন আবার তখন হিমোগ্লোবিনটা টক্সিক, তো
তো যখন ইউরিন দিয়ে পাস করে তখন কি হয়, কিছু হিমোগ্লোবিন রেনাল টিউবুলার সেল দিয়ে অ্যাবজর্ব হয়ে এই হিমোগ্লোবিনটাকে রেনাল টিউবুলার সেলটা ডিগ্রেড করে দেয়। ডিগ্রেড করে এই হিমোগ্লোবিনের যে হিমের আয়রনটা ওটাকে হিমোসিডারিন হিসাবে স্টোর করে রাখে। তো আলটিমেটলি স্টোর করতে করতে একসময় এই রেনাল টিউবুলার সেলটাই স্লচ করে, মানে ওই হিমোসিডারিনটা, ইজিলি বলি হিমোসিডারিনটা ইউরিনে মানে বের করে দেয়, আলটিমেটলি আর রাখতে পারে না, তখন ওটাকে বলা হয় ওই কন্ডিশনকে হিমোসিডিন ইউরিয়া। তো আলটিমেটলি হিমোসিডিন ইউরিয়া যদি আমরা পাই তাহলে আমরা ধরে নেব তার ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হচ্ছে। তো হেমোলাইটিক অ্যানিমিয়ার কজ দুইটা ভাগে ভাগ করা হয়, আগে আলোচনা করেছি। ইনহেরিটেড, অ্যাকোয়ার্ড। ইনহেরিটেড হচ্ছে ইউজুয়ালি ক্রনিক হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। ইনহেরিটেড স্টেটে যে অ্যানিমিয়াটা এটা ক্রনিক হয়। তো এই ক্ষেত্রে মেমব্রেন হিমোগ্লোবিন এনজাইম ডিফেক্টের জন্য হতে পারে। ইউজুয়ালি যে এনজাইম ডিফেক্টের জন্য কেন হচ্ছে, ইউজুয়ালি আরবিসির এনজাইমগুলো প্রোটেক্টিভ এনজাইম, এইগুলো অক্সিডেটিভ ড্যামেজকে প্রিভেন্ট করে, বাট যখনই থাকে না অক্সিডেটিভ ড্যামেজে আরবিসি ব্রেকডাউন হয়। অ্যাকোয়ার্ড কজের মধ্যে অ্যান্টিবডি, মেকানিক্যাল টক্সিক, ইনফেক্টিভ, এক্সেটেরা। এবার চলে আসি রেড সেল মেমব্রেন ডিফেক্ট। তো ইউজুয়ালি আমরা জানি আরবিসিতে কিছু সাইটোস্কেলেটন থাকে, যেই সাইটোস্কেলেটনটা ইউজুয়ালি লিপিড বাইলেয়ারের সাথে স্টেপেলড হয়ে থাকে, মানে আটকে থাকে, ঠিক আছে। তো এই সাইটোস্কেলেটনই হচ্ছে ওই রেড সেলের ডিফর্মেবিলিটি বা ইলাস্টিসিটিটা মেনটেন করে থাকে। ইউজুয়ালি আমাদের আরবিসি ডায়ামিটার হচ্ছে 8 মাইক্রোমিটার। আমাদের আরবিসি কে কোনো স্মল ক্যাপিলারির মধ্যে দিয়ে যাইতে গেলে স্কুইজ করতে হয়, এবং সেটা স্কুইজ করতে হেল্প করে এই ইলাস্টিসিটি, যেটা মেনলি মেনটেন হয় সাইটোস্কেলেটন দিয়ে। তো ইউজুয়ালি যখন এই আরবিসিটা কোনো স্মল ক্যাপিলারির মধ্যে যায়, সব থেকে স্মল ক্যাপিলারি হচ্ছে স্প্লিনে। হ্যাঁ, স্প্লিনের ক্যাপিলারিটা হচ্ছে সব থেকে স্মল, যেটা ডায়ামিটার হচ্ছে 2 মাইক্রোমিটার। তো যখন এই সাইটোস্কেলেটনে কোনো সমস্যা হয় তখন ইউজুয়ালি বোঝাই যাচ্ছে সাইটোস্কেলেটনের সমস্যা, মানে ওই আরবিসি সেল মেমব্রেনে কোনো প্রবলেম, ঠিক আছে। তো যখন এই সাইটোস্কেলেটনে কোনো সমস্যা হয় তখন এই 2 মাইক্রোমিটার ক্যাপিলারি যাওয়ার সময় কি হয়, যেহেতু আরবিসির এই ইলাস্টিসিটিটা নাই, ঠিক আছে, সেহেতু ওই আরবিসিটা ইউজুয়ালি ওই স্মল ক্যাপিলারিতে যাওয়ার সময় ব্রেকডাউন হয়ে যাবে, ঠিক আছে। তো সাথে সাথেই ব্রেকডাউন হয় না, ইউজুয়ালি আরবিসিটা যখন স্প্লিনের মধ্যে যে যাইতে যাইতে ওই আরবিসির যেই লিপিড বাইলেয়ার মেমব্রেনটা থাকে, মেমব্রেনটা প্রত্যেকবার যাওয়ার সময় একটু একটু করে লস হইতে থাকে, ঠিক আছে। তো ইউজুয়ালি মেমব্রেন লস হচ্ছে, কিন্তু আরবিসির ভলিউমটা কিন্তু আগের মতোই আছে। সেই ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে এমসিএইচটা অনেক বেশি থাকে, মেইন সেল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা ইউজুয়ালি বেশি থাকে এই ক্ষেত্রে, ঠিক আছে। এক্সেপশনাল একটা কথা, তাই বলে নিলাম আমি। তো চলে আসি হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আমরা জানি মেমব্রেন ডিফেক্ট দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস, একটা এরিথ্রোসাইটোসিস। তো স্পেরোসাইটোসিস হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, বাট 25% কেজে কোনো ফ্যামিলি হিস্ট্রি ছাড়াই হতে পারে। এটা 5,000 পিপলের মধ্যে একজনের কমন ফ্যামিলি হিস্ট্রি ছাড়াই ইউজুয়ালি হতে পারে। তো হেরেডিটারি স্পেরোসাইটোসিসের মেন কালপ্রিট কি? মেন কালপ্রিট হচ্ছে বিটা স্পেকট্রিন অর অ্যানকাইরিন। এই বিটা স্পেকট্রিন বা অ্যানকাইরিনের যদি কোনো সমস্যা থাকে তাহলে ইউজুয়ালি এই হেরেডিটারি স্পেরোসাইটোসিস হতে পারে। তো হেরেডিটারি স্পেরোসাইটোসিসটা স্পন্টেনিয়াস হেমোলাইসিসও হতে পারে, অথবা দেখা যাচ্ছে পেশেন্টের অ্যাসিমটোমেটিক কম্পেনসেটেড ক্রনিক হেমোলাইসিস স্টেটও ডেভেলপ করতে পারে। বাট তার পেরিফেরাল ব্লাড ফিল্মে স্পেরোসাইট আমরা পাইতে পারি যে পেশেন্ট অ্যাসিমটোমেটিক আছে, তার হিমোলাইটিক স্টেটেও আছে, বাট সেটা কম্পেনসেটেড। হ্যাঁ, কোনো ক্লিনিক্যাল সিমটম দেখাচ্ছে না, বাট পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা তার স্পেরোসাইট পাচ্ছি। এছাড়াও রেটিকুলোসাইটোসিস থাকতে পারে, মাইল্ড হিমোগ্লোবিনিমিয়া থাকতে পারে। এছাড়াও এই সব পেশেন্টের, মানে হেরিডিটারি স্পেরোসাইটিক পেশেন্টের পিগমেন্টেড গলস্টোন 50%-এর বেশি ক্ষেত্রে হয়ে থাকে, মানে 50% পেশেন্টেরই পিগমেন্টেড গলস্টোন হয়ে থাকে, যার কারণে কোলিসিস্টাইটিস ডেভেলপ করে। তো কথা হচ্ছে এই হেরিডিটারি স্পেরোসাইটোসিসের মেন কালপ্রিট হচ্ছে বিটা স্পেকট্রিন আর অ্যানকাইরিন। তো মাঝে মধ্যে কোইন্সিডেন্টালি আলফা স্পেকট্রিনে বা
অন্য কোনো সেকেন্ড প্রোটিনেও কোনো ডিফেক্ট থাকতে পারে মানে এর সাথে, ঠিক আছে? তো যদি এই আলফা প্রোটিনে কোনো ডিফেক্ট থাকে বা আদার প্রোটিনে ডিফেক্ট থাকে, সেটা আর্লি প্রেজেন্টেশন করে উইথ সিমটমস এবং ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট অ্যানিমিয়া ডেভেলপ করে, মানে তার ট্রান্সফিউট করলেও অ্যানিমিয়া ডেভেলপ করে। তো হেরিডিটারি স্পেরোসাইটোসিসে 3টা ক্রাইসিস ডেভেলপ করে। এক হচ্ছে হিমোলাইটিক ক্রাইসিস, 2 মেগালোব্লাস্টিক ক্রাইসিস এন্ড 3 হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। তো ইউজুয়ালি হিমোলাইটিক ক্রাইসিসে পেশেন্টের ইনফেকশন বেশি দেখা যায়। মেগালোব্লাস্টিক ক্রাইসিস কেন হয়? ফলেট ডেফিসিয়েন্সির জন্য। আর এটা প্রেগনেন্সিতে সব থেকে বেশি দেখা যায়। কোনো প্রেগনেন্সিতে কারো যদি হিমোলাইটিক ডিজিজ থাকে, তার মেগালোব্লাস্টিক ক্রাইসিস সব থেকে কমন। কারণ আমরা জানি হচ্ছে হাইপারসেলুলার বোন ম্যারো ডেভেলপ করে মানে ইউজুয়ালি হেমোলাইটিক অ্যানিমিয়াতে, যার কারণে হাইপারসেলুলার বোন ম্যারো বেশি বেশি ফোলেট ইউজ করে, যার কারণে ফোলেট ডেফিসিয়েন্সি দেখা যায় এবং মেগালোব্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে। এবার আসি অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিস কখন হবে? পার্ভোভাইরাস ইনফেকশনে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে। কারোর হিমোলাইটিক ডিজিজ আছে, ঠিক আছে, তার যদি পার্ভোভাইরাস ইনফেকশন হয়, তখন কি হয়? এর পার্ভোভাইরাসটা সরাসরি রেড সেল প্রিকারসারকে ইনভেট করে দেয় এবং রেড সেল প্রোডাকশনকে সুইচ অফ করে দেয়, যার কারণে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে। পার্ভোভাইরাসের আরেক নাম হচ্ছে ইরাইথ্রোভাইরাস, এটা আরবিসি কে এফেক্ট করে এই জন্য। তো পেশেন্টের ইনভেস্টিগেশন কি করব? ইউজুয়ালি ইনভেস্টিগেশনে কারো যদি হেরিডিটারি স্পেরোসাইটোসিস আছে কিনা এটা দেখার জন্য ওই পেশেন্ট সহ তার আদার ফ্যামিলি মেম্বারেরও আমরা স্ক্রিনিং করব। এটাই হচ্ছে সব থেকে রিলায়েবল, ঠিক আছে? তো ইউজুয়ালি এছাড়া পেরিফেরাল ব্লাড ফিল্ম করতে পারি। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা স্পেরোসাইটস পাই। এছাড়া আমরা যদি ডাইরেক্ট কুম টেস্ট করি, ডাইরেক্ট কুম টেস্টটা শুধুমাত্র ইমিউন হিমোলাইসিস, যদি আমাদের আরবিসির এগেনস্টে কোনো অ্যান্টিবডি থাকে সেই ক্ষেত্রে পজিটিভ হবে। তাছাড়া ডাইরেক্ট কুম টেস্ট বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ থাকে। এছাড়া অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট করতে পারি। হাইপোটোনিক স্যালাইনে দিলে অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টের জন্য আরবিসিটা লাইসিস হয়ে যায়। তো সব থেকে স্পেসিফিক টেস্ট হচ্ছে ফ্লো সাইটোমেট্রিক টেস্ট। ফ্লো সাইটোমেট্রিক টেস্টটা আমরা করি ডিটেক্টিং বাইন্ডিং অফ ইওসিন 5 ম্যালিমাইড, ঠিক আছে? ফ্লো সাইটোমেট্রিক টেস্টে আমরা ইওসিন 5 ম্যালিমাইড ডিটেক্টিং করে থাকি। এবার আসি ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে আমরা ফলিক অ্যাসিড প্রোফাইলেক্সিস দিব 5 মিলিগ্রাম ডেইলি। এটা লাইফ লং চলবে, ঠিক আছে? কারণ আমরা জানি হেমোলাইটিক ডিসঅর্ডারে মেগালোব্লাস্টিক ক্রাইসিস ডেভেলপ করে ডিউ টু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য। এই জন্য ম্যানেজমেন্টে আমরা ফলিক অ্যাসিড প্রোফাইলেক্সিস দিব 5 মিলিগ্রাম ডেইলি, যেটা লাইফ লং চলবে। আর যদি পেশেন্টের কেসটা অনেক সিভিয়ার হয়, তাহলে আমরা স্প্লিনেক্টমি করতে পারি। তো ইউজুয়ালি পটেনশিয়াল ইন্ডিকেশন ফর স্প্লিনেক্টমি, মানে স্প্লিনটা যে আমরা কেটে ফেলছি তার পটেনশিয়াল ইন্ডিকেশন কি, মানে এই ক্ষেত্রে আমরা স্প্লিনেক্টমি করবই। ইউজুয়ালি পেশেন্টের যদি অনেক বেশি কমপ্লিকেটেড অ্যানিমিয়া থাকে এবং তার গলস্টোন ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে করতে পারি। বাট নিউনেটের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি স্প্লেনেক্টমি জন্মের পরপরই করি না, বা তার সিমটমস দেখা দিলে আমরা স্প্লেনেক্টমি করি না। ইউজুয়ালি আমরা 6 বছর পর্যন্ত ওয়েট করে আফটার 6 ইয়ার আমরা স্প্লেনেক্টমি করি, কারণ ওই চাইল্ডের সেপসিস হওয়ার রিস্ক অনেক বেশি থাকে যদি 6 ইয়ার্সের আগে আমরা করি। আর পেশেন্টের সিভিয়ার হিমোলাইটিক ক্রাইসিস হলে আমরা ট্রান্সফিউশন সাপোর্ট দিই, বাট ট্রান্সফিউশন আমরা অবশ্যই ক্রস ম্যাচ করব ভালোভাবে এবং ট্রান্সফিউজ খুবই স্লোলি করব, কারণ তার হচ্ছে হিমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন ডেভেলপ করতে পারে। তো এবার আসি হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিস। আচ্ছা, একটা পেশেন্টের আমরা এই যে স্প্লিনেক্টমি করতেছি, স্প্লিনেক্টমি করার পরে আমরা কি কি প্রিকশন নিব, ঠিক আছে? এটাই বক্সে আছে, আমি একটু পরে আলোচনা করতেছি। এবার আসি হেরিডিটারি ইলেপ্টোসাইটোসিস। তো হেরিডিটারি ইলেপ্টোসাইটোসিসের মেন কালপ্রিট হচ্ছে আলফা স্পেকট্রিন অথবা প্রোটিন 4.1। আমরা জানি হচ্ছে আরবিসির সেল মেমব্রেনে একটা প্রোটিন থাকে, সেটা হচ্ছে 4.1। ওটা বা আলফা স্পেকট্রিনের কোনো প্রবলেম হলে ইউজুয়ালি এই হেরিডিটারি ইলেপ্টোসাইটোসিস দেখা যায়। অন দি আদার হ্যান্ড স্পেরোসাইটোসিস কিন্তু বিটা স্পেকটিন বা অ্যানকাইরিনের সমস্যার জন্য হয়ে থাকে। তো ইলেপ্টোসাইটোসিস অটোজোমাল রিসেসিভ বা ডমিন্যান্ট দুই ক্ষেত্রেই হতে পারে এবং ইলেপ্টোসাইটোসিসটা ইউনাইটেড স্টেট মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে লেস কমন,
10,000-এর মধ্যে একজন হয়, ঠিক আছে? কিন্তু এটা আফ্রিকা বা আমাদের সাউথ ইস্ট এশিয়াতে সব থেকে বেশি কমন। তো এটা হচ্ছে তিন ভাবে প্রেজেন্ট করতে পারে। একটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, দুই হচ্ছে নিউনেটাল হিমোলাইসিস ডেভেলপ করতে পারে, মানে আলফা স্পেকট্রিনের প্রবলেম হলেই নিউনেটাল হিমোলাইসিস থাকতে পারে, এটা আমরা ধরেই নিব, ঠিক আছে? দেন আরেকটা হচ্ছে আমরা অপরদিকে হেরিডিটারি স্পেরোসাইটোসিসে যেটা পেয়েছিলাম ক্রনিক কম্পেনসেটেড হিমোলাইটিক স্টেট, ওইটাও এই হেরিডিটারি লেপ্টোসাইটোসিসেও দেখা যাইতে পারে। তো ক্রনিক কম্পেনসেটেড হিমোলাইটিক স্টেটে আমরা ম্যানেজমেন্টটা সেম, স্পেরোসাইটোসিসে যে ম্যানেজমেন্ট করেছিলাম এলিপ্টোসাইটোসিসের এই স্টেজেও ম্যানেজমেন্টটা সেম। ইউজুয়ালি সাউথ ইস্ট এশিয়া, পার্টিকুলারলি মালয়েশিয়া এবং পাপুয়া নিউগিনিতে একটি অন্যরকম এলিপ্টোসাইটোসিস দেখা যায়, সেটাকে বলা হয় এলিপ্টোসাইটোসিস উইথ স্টোমাটোসাইট অ্যান্ড অভালোসাইটস। এটা ইউজুয়ালি 30% পপুলেশনের ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ভ্যারিয়েন্টটা ম্যালেরিয়ার প্রতি একটা প্রোটেকশন দিয়ে থাকে। ম্যানেজমেন্ট অফ স্প্লিনেক্টোমাইজড পেশেন্ট। আচ্ছা, একটা পেশেন্টকে আমরা স্প্লিনেক্টমি করলাম, হ্যাঁ, যার হিমোলাইটিক ডিসঅর্ডার আছে, তার আমরা কিভাবে ম্যানেজ করব? তো ইউজুয়ালি আমাদের মনে রাখতে হবে কোনো পেশেন্টের যদি আমরা স্প্লিন কেটে ফেলে দিই, ওই পেশেন্টের ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে ইনফেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্যাপসুলেটেড অর্গানিজম যাতে তার এফেক্ট না করতে পারে, ওই মেজারটা আমরা নিব। তো প্রথমেই তাকে আমরা ভ্যাকসিনেটেড করে নিব। মেনলি হচ্ছে আমরা স্প্লিনেক্টমির 2 থেকে 3 সপ্তাহ আগে ভ্যাকসিনেশনটা করব। ভ্যাকসিনেশন করব নিউমোকক্কাল, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, মেনিনজিওকক্কাল, গ্রুপ সি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এই সবগুলো আমরা হচ্ছে দিব 2 থেকে 3 সপ্তাহ আগে। অপারেশনের পরে দিলে এটা লেস ইফেক্টিভ। আর নিউমোকক্কালের ক্ষেত্রে আমরা 5 বছর পর পর নিউমোকক্কাল রিইমিউনাইজেশন বা নিউমোকক্কাল ভ্যাকসিনটা 5 বছর পর পর দিব। ইনফ্লুয়েঞ্জা প্রত্যেক বছর বছর আমরা দিব। আর ইউজুয়ালি আমরা তো এখানে ভ্যাকসিন দিচ্ছি এবং ক্যাপসুলেটেড অর্গানিজম যাতে ইউজুয়ালি কোনো ইনফেকশন তৈরি করতে না পারে, এই জন্য প্রোফাইলেকটিক পেনিসিলিনও আমরা দিব। পেনিসিলিন ভি দিব 500 মিলিগ্রাম টুয়াইস ডেইলি দিব। আর পেনিসিলিনের প্রতি অ্যালার্জিক যদি থাকে, এক্ষেত্রে আমরা ম্যাক্রোলিডস দিব, ঠিক আছে? তো পেশেন্টের একটি কার্ড বা ব্যাসলেট আমরা অলওয়েজ রেখে দিব, যে পেশেন্টের এখানে লেখা থাকবে যে তার সেপসিস হওয়ার চান্স থাকে। দেখা যাচ্ছে কোনো পেশেন্টের ইনফেকশন ডেভেলপ করলো, সেপসিস হইলো, সে আনকনসিয়াস হয়ে গেল, তো কোনো ডাক্তার যদি তাকে পায়, তো তার ব্যাসলেট দেখে বুঝতে পারবে যে সে স্প্লেনেক্টমির পেশেন্ট। তো কথা হচ্ছে স্প্লেনেক্টোমাইজড পেশেন্টের যদি সেপসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে কি করব? সেপসিস ডেভেলপ করলে আমরা আইভি অ্যান্টিবায়োটিক্স ইউজুয়ালি দিব। তো স্প্লেনেক্টোমাইজড পেশেন্টের সেরেব্রাল ম্যালেরিয়া হওয়ার চান্সও ইউজুয়ালি থাকে। আর অ্যানিমেল বাইটের ক্ষেত্রে আমরা খুবই সুন্দরভাবে ট্রিট করব, লোকাল ডিসইনফেক্টেন্ট দিয়ে ওই মানে সাইটটা ক্লিন করব, অ্যান্টিবায়োটিক দিব, মানে স্প্লেনেক্টমি পেশেন্টকে আমরা অনেক সেপটিক মেজার, অ্যান্টিসেপটিক মেজার নিব যাতে তার কোনো মানে সেপসিস বা ইনফেকশন না হয়, ঠিক আছে? তো এখন চলে আসি রেড সেল এনজাইমোপ্যাথিস, মানে রেড সেলের এনজাইমের কোনো সমস্যা। তো ইউজুয়ালি ম্যাচিউর রেড সেল তার এনার্জি এটিপির মাধ্যমে প্রোভাইড করে থাকে। তো এটিপিটা মেনলি প্রডিউস হয় গ্লাইকোলাইসিসের মাধ্যমে, মানে আরবিসি গ্লুকোজ ভেঙে মেনলি এটিপি প্রডিউস করে, যে এটিপি তার এনার্জি প্রোভাইড করে। এছাড়াও আরবিসিতে আরেকটি পাথওয়ে থাকে যেটা হচ্ছে হেক্সোস মনোফসফেট শান্ট। এটা কি করে? এটা দুইটা জিনিস প্রডিউস করে, একটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট বা এনএডিপিএইচ, আর একটা হচ্ছে গ্লুটাথিয়ন। তো এনএডিপিএইচ এন্ড গ্লুটাথিয়ন তার অক্সিডেটিভ স্ট্রেসের এগেনস্টে প্রোটেকশন দিয়ে থাকে। তার মানে দেখতে পাচ্ছি আরবিসিতে দুইটা পাথওয়ে আছে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে এইচএমপি শান্ট। তো গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি প্রডিউস করে, আর এইচএমপি শান্টের মাধ্যমে এনএডিপিএইচ এন্ড গ্লুকাথিয়ন প্রডিউস করে, যেটা ইউজুয়ালি অক্সিডেটিভ স্ট্রেসের এগেনস্টে প্রোটেকশন দিয়ে থাকে। তো যদি এই হেক্সোস মনোফসফেট শান্ট পাথের কোনো ডিফেক্ট হয়, তাহলে কি হবে? পিরিয়ডিক হিমোলাইসিস অ্যান্ড এপিসোডিক অক্সিডেটিভ স্ট্রেস হবে। এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবো যে এইচএমপি শান্টের প্রবলেম হলে
যে হিমোলাইসিসটা হবে এটা পিরিয়ডিক, মানে এখন হলো আবার কিছুদিন ভালো আবার হবে আবার কিছুদিন ভালো এরকম, আর অক্সিডেটিভ স্ট্রেস হবে। বাট গ্লাইকোলাইসিস পাথওয়ে, যেটা গ্লাইকোলাইসিস পাথওয়েতে যদি সমস্যা হয় তাহলে ক্রনিক হিমোলাইসিস হবে, মানে তার হিমোলাইসিস অনেক দিন ধরে হতেই থাকবে, ঠিক আছে? এবং রেড সেলের সার্ভাইভাল রেট অনেক কমে যাবে। এবার চলে আসি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি। এই এনজাইমটা ইউজুয়ালি হেক্সোস মনোফসফেট পাথওয়ের খুবই ইম্পর্টেন্ট একটি এনজাইম। তো ইউজুয়ালি এই এনজাইম ডেফিসিয়েন্সি 10% পপুলেশন ওয়ার্ল্ডে হয়ে থাকে। তো কাদের এই এনজাইম ডেফিসিয়েন্সি বেশি হয়? যারা ম্যালেরিয়ার এন্ডেমিক জোনে বাস করে তাদের বেশি হয়, কারণ এটা হচ্ছে ম্যালেরিয়ার প্যারাসাইটের এগেনস্টে ওদেরকে প্রোটেকশন দিয়ে থাকে। আর এটা এক্স ক্রোমোজোমের মাধ্যমে ট্রান্সফার হয়, এই জন্যে মেলরা বেশিরভাগ এফেক্ট হয় আর ফিমেলরা হচ্ছে ক্যারিয়ার হয়। বাট ফিমেলরা এফেক্টেড হয় নিউনেটাল, মানে নিউনেট বেবিদের ক্ষেত্রে এই গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সি বেশি হয়, কারণ হচ্ছে নিউনেটাল অবস্থায় স্কিউড এক্স ইনঅ্যাক্টিভেশন হয়ে থাকে। তো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস এনজাইমের 400টা সাবটাইপ ইউজুয়ালি পাওয়া যায়। এর মধ্যে সব থেকে কমন হচ্ছে বি প্লাস এনজাইম। এই বি প্লাস এনজাইম হচ্ছে আমাদের ককেশিয়ান এবং আফ্রো ক্যারিবিয়ানদের মধ্যে 70% থাকে। তো এই বি প্লাস এনজাইমের অ্যাক্টিভিটি অনেক বেশি, এটা কমানোর জন্য আবার রিডিউস অ্যাক্টিভিটির কিছু G6PD থাকে। হ্যাঁ, ওই রিডিউস অ্যাক্টিভিটি কমানোর মধ্যেও আরেকটা হচ্ছে বি মাইনাস, বি মাইনাসও ককেশিয়ানদের মধ্যে থাকে। আর এ প্লাস এনজাইমটা হচ্ছে আফ্রো ক্যারিবিয়ানসের 20% দেখা যায়, এবং এর রিডিউস অ্যাক্টিভিটি করার জন্য এদেরই আবার এ মাইনাস ভ্যারিটি এর মধ্যে থাকে, ঠিক আছে? তো ইউজুয়ালি এই এনজাইমের ডিফেক্ট হলে মেনলি ককাশিয়ান বা ইস্ট এশিয়ানদের মধ্যে এই এনজাইম লেভেলটা ডিফেক্ট হলে 1%-এর নিচে ইউজুয়ালি চলে আসে। তো এই এনজাইম ডিফেক্ট প্রিসিপিটেট হয় কি কি ফ্যাক্টর দিয়ে? প্রিসিপিটেট হয় ইউজুয়ালি কোনো ড্রাগ খাইলে, যেই ড্রাগগুলো এটার মানে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস বেশি ইউজ করে, যার কারণে এমনি আরবিসিতে কম, তো এইসব ড্রাগ খাইলে আরও কমে যাবে। এছাড়া ফাভা বিনস যদি খাওয়া হয়, ফাভা বিনস খাইলে একটা ডিজিজ হয় ফাভিজম। তো এই ফ্যাভিজমে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস আরও বেশি কমে যায়। তো ট্রিটমেন্ট কি করব? কারোর যদি হিমোলাইসিস হয় সেক্ষেত্রে অ্যাকিউট ট্রান্সফিউশন আমরা করতে পারি সাথে সাথেই লাইফ সেভ করার জন্য। তো এই চারটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেস ডেফিসিয়েন্সির জন্য ইম্পর্টেন্ট চার্ট। পরে বলি, আগে পাইরুভেট কাইনেট ডেফিসিয়েন্সি আলোচনা করি। তো ইউজুয়ালি আমরা জানি পাইরুভেট কাইনেজ হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি প্রডিউস করায়, মানে আমাদের আরবিসির এটিপি প্রডিউসই হয় হচ্ছে গ্লাইকোলাইসিসের মাধ্যমে, যেটা এই এনজাইমটা রেগুলেট করে থাকে। তো এই এনজাইমের ডেফিসিয়েন্সি হলে ক্রনিক হিমোলাইসিস হবে আমরা জানি। তো খুবই ইম্পর্টেন্ট, পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি থাকলে ব্লাড ফিল্মে আমরা প্রিকেল সেল পাবো, ক্যারেক্টারিস্টিক প্রিকেল সেল, যেটা অনেক রকম হলি লিভসের মতো দেখতে। হলি লিভস মানে হচ্ছে এমন একটা পাতা চারিদিকে আর কি হাত মানে কাটা 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 থাকে। গুগলে সার্চ দিলে দেখা যাবে প্রিকেল শেপ আমরা হচ্ছে লিভ পাই। এই যে এইটা হচ্ছে প্রিকেল শেপ সেল, এই যে প্রিকেল শেপ সেল, ঠিক আছে? প্রিকেল সেল এক কথায় বলতে গেলে এই যে এইগুলো হচ্ছে প্রিকেল সেল। তো ইউজুয়ালি ক্যারেক্টারিস্টিক্স ফিচারই হচ্ছে প্রিকেল সেল, যেটা হচ্ছে হলি লিভসের মতো। তো যদি কারোর হিমোলাইসিস হয় সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফিউশন দিব। পিরিয়ডিক হিমোলাইসিস বলতে বলছে, এখানে তো ক্রনিক হিমোলাইসিস থাকে। তো আমরা দেখলাম যে তার এভিডেন্স পাচ্ছি হিমোলাইসিসের, সেই ক্ষেত্রে পাইরুভেট কাইনেজ আমরা ডেফিসিয়েন্সি মনে করে তাকে আমরা ট্রান্সফিউজ করব। তো এবার আসি হচ্ছে পাইরিমিডিন 5 নিউক্লিওটাইডেজ ডেফিসিয়েন্সি। তো প্রথমেই আমাদের জানতে হবে পাইরিমিডিন 5 নিউক্লিওটাইডেজের ফাংশন কি। আমরা জানি হচ্ছে রেটিকুলোসাইটে আরএনএ থাকে, তাই না? তো আলটিমেটলি ওই আরএনএটা ডিস্ট্রয় হয়ে যায়, ডিগ্রেড হয়ে যায়, হয়ে ওটা হচ্ছে হিমোগ্লোবিন ফর্ম করে, মানে ওই গ্লোবিন প্রোভাইড করে করে আরএনএ ডিস্ট্রয় হয়ে যায়, আলটিমেটলি ওটা আরবিসি হয়ে পেরিফেরাল ব্লাড ফিল্মে আসে। তো এই আরএনএ ডিস্ট্রয় করার জন্যই এই এনজাইমটা কাজে লাগে। এই এনজাইমটা কি করে? এই নিউক্লিওসাইড মোনোফসফেটকে ডিফসফোরাইলেশন করে দেয়, যার কারণে আরএনএ ডিস্ট্রয় হয়ে যায়। আলটিমেটলি আমাদের হচ্ছে আরবিসি তৈরি হয়, যেটায় কোনো আরএনএ থাকে না। তো এই এনজাইমের ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে অধিক পরিমাণে আরএনএ বা রাইবোনিউক্লিওপ্রোটিন ইউজুয়ালি আরবিসিতে থাকে, যেটা ব্যাজোফিলিক। হ্যাঁ, ব্যাজোফিলিক স্টেন নাই, তো যার কারণে কোর্স ব্যাজোফিলিক স্ট্রিপলিং দেখা যায়। তো কথা হচ্ছে
আমরা দেখতেই পাচ্ছি এই এনজাইমের ডেফিসিয়েন্সি হলে আমরা বেজোফিলিক স্টিপলিং পাবো ডিউ টু অ্যাকুমুলেশন অফ আরএনএ। তো এই ক্ষেত্রেও ক্রনিক হিমোলাইসিস হয়, ঠিক আছে। আর এই এনজাইমটা লেডের প্রতি অনেক সেনসিটিভ। লেড যদি কেউ এক্সপোজার হয় তাহলে এই এনজাইমটা আলটিমেটলি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। ইনঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে ওই আরবিসিতে আরএনএটা আর ডিস্ট্রয় হতে পারে না, আরএনএ থাকে, এই জন্য লেড পয়জনিংয়ে আমরা বেজোফিলিক স্ট্রিপলিং পাই। এবার আসি গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সির বক্সে। তো এখানে ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ, যার গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি আছে তার ক্লিনিক্যাল ফিচার আমরা কি কি পাবো? এক্ষেত্রে অ্যাকিউট ড্রাগ ইনডিউস হিমোলাইসিস থাকতে পারে, যেমন কেউ যদি অ্যানালজেসিক খায়, অ্যাসপিরিন বা ফেনাসেটিন খায়, তাদের হিমোলাইসিস হতে পারে। এছাড়াও প্রিমাকুইন, কুইনাইন, ক্লোরোকুইন, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ যেগুলো, হ্যাঁ, পাইরিমিথামাইন, এগুলো খাইলে মানে হিমোলাইসিস হতে পারে। অ্যান্টিবায়োটিক সালফোনামাইডস, সিফ্রোফ্লক্সাসিন, ঠিক আছে, নাইট্রোফ্লোরানথোইন, এইসব খাইলে তার হতে পারে। মিসেলিনিয়াসের মধ্যে কুইনিডিন, ভিটামিন কে, ড্যাপসুন, যতগুলো মনে রাখতে পারি মনে রাখবো। এবার এর হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি থাকলে আমরা আগে বলেছি পিরিয়ডিক তার হিমোলাইসিস হয়, ঠিক আছে। তো ইউজুয়ালি গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিতে পিরিয়ডিক হেমোলাইসিস হয়, ঠিক আছে। তো পিরিয়ডিক হেমোলাইসিস হয় বলে দেখা যাচ্ছে, সরি ফর ইন্টারাপশন, আসলে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেসে আমরা জানি হচ্ছে পিরিয়ডিক হেমোলাইসিস হয়, মানে এখন হিমোলাইসিস হচ্ছে, পরবর্তীতে ভালো, তারপরে আবার ভালো, আবার হিমোলাইসিস। তো কথা হচ্ছে যে ভালো যে থাকতেছে তখন কি হিমোলাইসিস হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা কম্পেনসেটেড থাকতেছে। তো এই জন্যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সিতে আমরা ক্রনিক কম্পেনসেটেড হিমোলাইসিস পাই। এছাড়াও ইনফেকশন বা অ্যাকিউট ইলনেস বেশি থাকে, আর নিউনেটাল ক্ষেত্রে এটা বেশি হয়, মানে নিউনেটাল জন্ডিস ইউজুয়ালি দেখা যায়। বিশেষ করে বিটা মাইনাস এনজাইম যাদের থাকে তাদের নিউনেটাল জন্ডিস দেখা যায়। তাছাড়া ফ্যাভিজম দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকিউট হিমোলাইসিস হবে আফটার ইনজেকশন অফ ব্রড বিনস বা ভিসিয়া ফাবা, মানে ভিসিয়া ফাবা একটা ক্রপস বা ব্রড বিনস, এটা খাইলে ইউজুয়ালি তার হিমোলাইসিস হবে। ল্যাবরেটরি ফাইন্ডিংস, পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাবো? পেরিফেরাল ব্লাড ফিল্মে প্রথমে আমরা দেখবো এটা নন স্পেরোসাইটিক, ঠিক আছে। প্রথমে এটা নন স্পেরোসাইটিক সেল থাকবে, বাট তারপরে হিমোলাইসিস হয়ে যাচ্ছে। তো তখন আমরা কি করব? তখন পেরিফেরাল ব্লাড ফিল্মে আরো কিছু ফিচার পাবো, সেটা হচ্ছে বাইট সেল পাবো, ব্লিস্টার সেল পাবো, ইরেগুলার শেপ সেল পাবো, পলিক্রোমাশিয়া পাবো, হিঞ্জ বডি পাবো। খুব ইম্পর্টেন্ট, বাইট সেল। বাইট সেলটা কি? সেল মেমব্রেনে মনে হবে কিছু খেয়ে ফেলছে, শেপটা নর্মাল থাকবে, মানে সাইজটা নর্মাল থাকবে, বাট মনে হবে সেল মেমব্রেনে কেউ বাইট করে ফেলছে, ঠিক আছে, বাইট সেল। ব্লিস্টার সেল, সেল মেমব্রেনে বিস্টার প্রেজেন্ট থাকতে পারে, ইরেগুলার শেপ হতে পারে, ইউজুয়ালি সেগুলো স্মল হয়। পলিক্রোমাশিয়া, ঠিক আছে, ইউজুয়ালি রেটিকুলোসাইটোসিস বেড়ে যায় হিমোলাইসিসে, যার কারণে পলিক্রোমাশিয়া ডেভেলপ করে। এবার হচ্ছে হিঞ্জ বডি পাই। হিঞ্জ বডিটা কি? ইউজুয়ালি যে হিমোগ্লোবিন থাকে আরবিসির, হিমোগ্লোবিনটা ডিনেচারেশন হয়ে যায়, ঠিক আছে। তো হয়ে গেলে সেটাকে ইউজুয়ালি সেলের, মানে হিমোগ্লোবিন, আরবিসির মধ্যে আমরা জানি হিমোগ্লোবিন থাকে, ওই হিমোগ্লোবিনটা ডিনেচারেশন হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ওটা সেলের যেই সাইটোপ্লাজম আরবিসি ওইখানেই জমা থাকে। তো যখন আমরা সুপ্রাভাইটাল স্টেন করি তখন এটা হচ্ছে মিথাইল ভায়োলেটের, মানে মিথাইল ভায়োলেট যে যখন আমরা স্টেন করি তখন আমরা ওটা হিঞ্জ বডি আকারে দেখি। তো এবার হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস লেভেল আমরা কিভাবে অ্যাসেস করতে পারি? এটা আমরা ইনডাইরেক্টলি অ্যাসেস করতে পারি অথবা ডাইরেক্ট অ্যাসেসমেন্ট করতে পারি। তো ইউজুয়ালি ইনডাইরেক্টলি আমরা দেখতে পারি যে এটা হচ্ছে ডাইটা রিডিউস করতে পারতেছে না, আমরা আরবিসিতে একটা ডাই দিচ্ছি সেটা রিডিউস করতে পারতেছে না এইভাবে। আর ডাইরেক্ট আমরা ডাইরেক্টও করতে পারি, তবে আমরা অলওয়েজ একটা জিনিস কেয়ার করব গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস লেভেল দেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যাকিউট হিমোলাইসিসে কি হয়? রেটিকুলোসাইটোসিস হয়, মানে রেটিকুলোসাইট অনেক বেড়ে যায়। তো রেটিকুলোসাইটের আবার হায়ার এনজাইম থাকে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস, যার কারণে আমরা ফলস নর্মাল রেজাল্ট পাইতে পারি। ইউজুয়ালি আরবিসিতে তো গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি আছে, যার জন্য হিমোলাইসিস হচ্ছে। বাট যখন আমরা মানে এটা গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস মেজার করবো, এটা নর্মাল পাইতে পারি, বাট সেটা অ্যাকচুয়ালি রেটিকুলোসাইটোসিস বা রেটিকুলোসাইটের এনজাইম, ঠিক আছে। এবার আসি অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। তো অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বলতে আমরা বুঝতেই পারতেছি যে এখানে হচ্ছে ইউজুয়ালি অটো অ্যান্টিবডি প্রডিউসার আরবিসির এগেনস্টে। তো
তো ইউজুয়ালি অটো অ্যান্টিবডির মধ্যে সব থেকে কমন হচ্ছে ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম, এছাড়াও রেয়ার ইমিউনোগ্লোবিন ই অ্যান্ড ইমিউনোগ্লোবিন এও পাওয়া যায়। সব থেকে কমন হচ্ছে ইমিউনোগ্লোবিন জি অ্যান্ড এম, ঠিক আছে। তো ইউজুয়ালি যেই সব ইমিউনোগ্লোবিউলিন কমপ্লিমেন্ট ফিক্স বা অ্যাক্টিভ করতে পারে, আমরা জানি হচ্ছে ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম এই দুইটা হচ্ছে কমপ্লিমেন্টকে ফিক্স করতে পারে। ওইগুলো কি করে, ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস করে। আর যেগুলো কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেশন করতে পারে না বা উইকলি অ্যাক্টিভেট করে, ওদের হেমোলাইসিসটা এক্সট্রা ভাস্কুলার হয়, মেইনলি রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। তো ইউজুয়ালি কোনো আরবিসি যখন অ্যান্টিবডি কোটেড থাকে তখন ওইটা স্প্লিনের মধ্য দিয়ে যখন যায়, তখন ওই ম্যাক্রোফেজের মাধ্যমে, স্প্লিনিক যে ম্যাক্রোফেজ থাকে ওই ম্যাক্রোফেজের মাধ্যমে ওই আরবিসির যেই সেলটা থাকে ওইটা মেমব্রেনটা লস করে ফেলে, মানে ওই আরবিসির সেল মেমব্রেনটা ডিসলস্ট বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্যে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা স্পেরোসাইটোসিসও পাই, মানে এখানে যেহেতু মেমব্রেনটা লস হয়ে যাচ্ছে স্পেরোসাইটও পাওয়া যেতে পারে। তো অটো অ্যান্টিবডিকে টেম্পারেচারের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি, একটা হচ্ছে কোল্ড অ্যান্টিবডি। ওয়ার্ম অ্যান্টিবডি হচ্ছে 37°C সার্ভাইভ করে, ইউজুয়ালি এরা 37°C পরে এরা বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। আর কোল্ড অ্যান্টিবডি হচ্ছে 4°C টেম্পারেচারে অ্যাক্টিভ থাকে, বাট এরা 37°C-এও মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকতে পারে, ঠিক আছে, কিছু কেজে। তো ওয়ার্ম অ্যান্টিবডি মেনলি হচ্ছে ইমিউনোগ্লোবিন জি এবং কোল্ড অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিন এম। এছাড়াও কমপ্লিমেন্টও কিন্তু কোল্ড অ্যান্টিবডি হিসেবে কাজ করে। তো ওয়ার্ম অ্যান্টিবডিটা ইউজুয়ালি 80% ক্ষেত্রে হিমোলাইসিস করে থাকে, আর কোল্ড অ্যান্টিবডিটা 20% ক্ষেত্রে হিমোলাইসিস করে থাকে। আর ওয়ার্ম অ্যান্টিবডি হচ্ছে ইউজুয়ালি রিসাস যে অ্যান্টিজেন থাকে, মানে RH অ্যান্টিজেন, তার এগেনস্টেই বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো ইউজুয়ালি আমাদের ওয়ার্ম অ্যান্টিবডি যেটা, এটা হয় মিডল এজড পিপলের এবং ফিমেলে কমন, আর কোল্ড অ্যান্টিবডি এল্ডার এজে হয়, ঠিক আছে। এছাড়া আরও একটা অ্যান্টিবডি আছে, যে অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। এটা কি করে, পেরিফেরিতে 37°C বাইন্ড করতে পারে, বাট পেরিফেরিতে কোনো হিমোলাইসিস করে না। সেন্ট্রালি এসে তারা হিমোলাইসিস করে থাকে। তো ওই আরবিসিকে, মানে ওই অ্যান্টিবডিকে বলা হয় ডোনেট ল্যান্ড স্টেইনাল অ্যান্টিবডি, ঠিক আছে, যেটা পি অ্যান্টিজেনের এগেনস্টে ইউজুয়ালি কাজ করে থাকে। তো এটা পরে আসবো। তো প্রথমে চলে আসি ওয়ার্ম হিমোলাইসিস। তো ওয়ার্ম অটোইমিউন হিমোলাইসিসটা ইউজুয়ালি মিডল এজ এবং ফিমেলে সব থেকে বেশি কমন। আর ওয়ার্ম অটোইমিউন হিমোলাইসিসটা 1,00,000 পার্সনের মধ্যে একজনের ইউজুয়ালি দেখা যায়, ঠিক আছে। 50% কেজে দেখা যায় কোনো কজ নাই, ওয়ার্ম অ্যান্টিবডি যে প্রডিউস হয়েছে তার কজ আননোন ইউজুয়ালি। তো ইনভেস্টিগেশন ইউজুয়ালি কি করব, প্রথম ইনভেস্টিগেশনই হবে পেরিফেরাল ব্লাড ফিল্ম। তো পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা তিনটা জিনিস একসাথে পাবো ওয়ার্ম অটোইমিউন হিমোলাইসিসের ক্ষেত্রে। কি কি, যেহেতু একটা হিমোলাইটিক অ্যানিমিয়া, তো হিমোলাইসিস পাবো। সেকেন্ড হচ্ছে স্পেরোসাইটস পাবো, কারণ আমরা জানি ম্যাক্রোফেজ দিয়ে ডিস্ট্রয় হয়ে যায় স্প্লিনের মাধ্যমে আরবিসির যে মেমব্রেনটা, যার কারণে স্পেরোসাইট পাবো, এবং পলিক্রোমাশিয়া পাবো। মানে পলিক্রোমাশিয়া মানে কি, রেটিকুলোসাইটস, তাই না। হিমোলাইসিসের একটি ক্যারেক্টারিস্টিক্স ফিচারই হচ্ছে রেটিকুলোসাইট। তো এই রেটিকুলোসাইট দেখে আমরা ডিফারেনশিয়েট করব অ্যাকচুয়ালি যে এটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া নাকি হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া, আগে বলেছি। এবং আরেকটা টেস্ট করা যায়, সেটা হচ্ছে ডাইরেক্ট কুমস টেস্ট। তো আমরা ওয়ার্ম অ্যান্টিবডির ক্ষেত্রে কোন টেস্ট করব, ডাইরেক্ট কুম টেস্ট। ওয়ার্মের ক্ষেত্রে ডাইরেক্ট কুম টেস্ট করা যায়, যেটার আরেক নাম হচ্ছে অ্যান্টিগ্লোবুলিন টেস্ট। তো ডাইরেক্ট কুম টেস্টে যে কুমস রিয়াজেন্ট ইউজ করা হয়, এখানে ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবুলিন এম এবং কমপ্লিমেন্টের এগেনস্টে তাদের অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। তো প্রসিডিউর আমরা অলরেডি জানি, প্যাথোলজি থেকে পড়ে আসছে, তো আমি আর বললাম না। তো ইউজুয়ালি এই কুমস টেস্টে যেই সব অ্যান্টিবডি মেনলি পাওয়া যায় সবগুলোই রিসাস অ্যান্টিজেনের এগেনস্টে বেশি পাওয়া যায় অ্যাকচুয়ালি। এবং এটা মোস্ট অফেন অ্যান্টি ই মানে আমি আসলে বুঝতেছি না, আমি একটু, যাই হোক, অ্যান্টি ই সম্পর্কে আসলে আমি ডিটেলস জানি না, যদি কখনো জানি আমি অন্য কোনো ভিডিওতে এটা আলোচনা করব। তো ইউজুয়ালি শুধু এই ডাইরেক্ট কুম টেস্ট হিমোলাইসিস মানে ওয়ার্ম অ্যান্টিবডি দেখার জন্যই ইউজুয়ালি করা হয় না, কোনো ব্লাডের ক্রস ম্যাচ করার জন্য এটা করা হয়ে থাকে। তো ইউজুয়ালি কুম টেস্টটা
কোনো কোনো ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্রিস্ক হিমোলাইসিসে ডাইরেক্ট কুম টেস্ট নেগেটিভ হয়ে থাকে। কোথায় নেগেটিভ হয়ে থাকে? ব্রিস্ক হিমোলাইসিস, ঠিক আছে। ব্রিস্ক হিমোলাইসিসে আমরা কুমস টেস্ট নেগেটিভ পাই। কারণ কুম টেস্ট কখন পজিটিভ হবে? ইউজুয়ালি একটা আরবিসির সারফেসে যখন 200টা অ্যান্টিবডি অ্যাট দ্য সেম টাইম থাকবে তখনই কুমস টেস্ট পজিটিভ হবে। 200টা অ্যান্টিবডির নিচে যদি থাকে তাহলে কুম টেস্ট কখনো পজিটিভ হয় না। কিন্তু ইউজুয়ালি যেই সব অ্যান্টিবডিগুলা কমপ্লিমেন্ট ফিক্সিং অ্যান্টিবডি, ঠিক আছে, কমপ্লিমেন্ট ফিক্সিং অ্যান্টিবডিগুলো আরবিসির ব্রেকডাউন করার জন্য 200টা এট দ্য সেম টাইম আরবিসির সারফেসে অ্যাটাচ হওয়ার দরকার নাই। খুবই কম পরিমাণ লোয়ার লেভেল যুক্ত হলেই তাইলা হিমোলাইসিস করতে পারে। তো দেখা যাচ্ছে 200টার কমে আরবিসি সারফেসে যুক্ত হলে আমরা হিমোলাইসিস এর এভিডেন্স পাইতে পারি, বাট সেটা কুমস টেস্টে নেগেটিভও হতে পারে, কারণ কুম টেস্টে 200টার বেশি অ্যান্টিবডি লাগে। এছাড়া ইমিউনোগ্লোবুলিন এ এবং ইমিউনোগ্লোবুলিন ই এই দুইটা অ্যান্টিবডির ক্ষেত্রে আমরা কুম টেস্টে ডিটেক্ট করতে পারি না, ঠিক আছে। আর নর্মালি 10% ওয়ার্ম অ্যান্টিবডি কুম টেস্ট নেগেটিভ। তো এবার আসি ম্যানেজমেন্ট কিভাবে করব? যখনই কোনো এভিডেন্স পাবো হিমোলাইসিসের, তো কোনো ড্রাগের জন্য যেটা যদি হয় তাহলে ওই ড্রাগটা আমরা স্টপ করে দিব ইমিডিয়েটলি, ওই ড্রাগ আর খাইতে দিব না। তো সেকেন্ডলি আমরা তাকে প্রেডনিসোলন দিব, ঠিক আছে। প্রেডনিসোলনের ডোজ হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি, যেটা ওরালি দিব। ইউজুয়ালি 3 উইকস পর্যন্ত দিলেই 70 to 80% পিপলের ক্ষেত্রে এটা রেসপন্স করে। বাট যখন এই প্রেডনিসোলন দেওয়া হয় তখন কিছু ড্রামাটিক রেসপন্স হয়। ড্রামাটিক রেসপন্সটা কি? হিমোগ্লোবিনটা বেড়ে যায় ব্লাডে, ঠিক আছে, কিন্তু বিলিরুবিন, এলডিএইচ এবং রেটিকুলোসাইটস কমে যায়। হিমোলাইসিসের ক্ষেত্রে রেটিকুলোসাইট বাড়ে, এলডিএইচ বাড়ে, বিলিরুবিন বাড়ে, সবই বাড়ে, কিন্তু প্রেডনিসোলন দিলে একটু উল্টা হয়। এখানে হিমোগ্লোবিনটা বাড়ে এবং বাকি তিনটা যেমন হচ্ছে বিলিরুবিন, এলডিএইচ এবং রেটিকুলোসাইট কমে যায়। বাট পরবর্তীতে দেখা যায় যখন হিমোগ্লোবিনটা নর্মাল হয়ে যায় তখন আবার রেটিকুলোসাইটোসিস রিজলভ হয়, মানে রেটিকুলোসাইটোসিসটা আবার আগের মতো হয়ে যায়, মানে বাড়ে, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়, ঠিক আছে। তো ইউজুয়ালি প্রেডনিসোলন যেটা আমরা দিই ওটা কিভাবে কাজ করে, মানে স্টেরয়েড গ্লুকোকর্টিকয়েডস যেটা, ওটা ইউজুয়ালি ম্যাক্রোফেজ যে আরবিসি ডিস্ট্রাকশন করছিল ওটাকে কমিয়ে দেয়, মানে ম্যাক্রোফেজটা আরবিসি আর ডিস্ট্রয় করতে পারে না, এবং অ্যান্টিবডি যেই প্রডিউস হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি প্রোডাকশনকেও এরা কমিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের প্রেডনিসোলন দিলাম ফার্স্ট অফ অল, ঠিক আছে, ট্রিটমেন্ট। সেকেন্ডলি যেসব পেশেন্টের হার্ট ফেলার আছে এবং হিমোগ্লোবিন র্যাপিডলি কমে যাচ্ছে তাদের আমরা ব্লাড ট্রান্সফিউশন করতে পারি, কিন্তু ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা লিস্ট কম্প্যাটেবল ব্লাড দিব এবং ট্রান্সফিউশন খুবই স্লোলি আমরা করব। কারণ কি হয়? কারণ এই ক্ষেত্রে যদি আমরা লিস্ট ইনকম্পিটেবল ব্লাড না দিই সেই ক্ষেত্রে অ্যালো অ্যান্টিবডি প্রডিউসে ট্রান্সফিউশন রিয়াকশন ডেভেলপ করতে পারে। তো যেই সব পেশেন্টদেরকে আমরা প্রেডনিসোলন দিলাম কাজ হচ্ছে না বা খুবই লার্জ ডোজ লাগতেছে, অস্বাভাবিক লার্জ ডোজ, তাদের ক্ষেত্রে আমরা প্রেডনিসোলন না দিয়ে সেকেন্ড লাইন থেরাপি দিব। সেকেন্ড লাইন থেরাপি আমাদের হচ্ছে দুইটা চয়েস, এক হচ্ছে তার ইমিউনোসাপ্রেশন বা ইমিউনোমডুলেশন করে দেওয়া, আর হচ্ছে স্প্লিনেক্টমি করে দেওয়া, ঠিক আছে। তো স্প্লিনেক্টমি আসলে সবার ক্ষেত্রে করা যায় না, এটা লাস্ট চয়েস হিসেবে রাখা হয়। তো প্রথমে ইমিউনোসাপ্রেশনই বা ইমিউনোমডুলেশন করা হয়। ইমিউনোমডুলেশনের জন্য অ্যান্টি-CD20 মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটার আরেক নাম হচ্ছে রিটুক্সিম্যাব, এই রিটুক্সিম্যাব ইউজ করা হয়। এটা দিলে কি হয়? অ্যান্টিবডিটা ইউজুয়ালি আর আরবিসি ডিস্ট্রয় করতে পারে না, মেনলি কমপ্লিমেন্টগুলো আর ফিক্স হইতে পারে না। এছাড়া স্প্লিনেক্টমি হচ্ছে লাস্ট আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস। স্প্লিনেক্টমি করলে 50 to 60% পেশেন্টই আর কি নর্মাল হয়ে যায়। আর স্প্লিনেক্টমি অলওয়েজ আমরা লেপারোস্কোপিক্যালি করব, ঠিক আছে। এছাড়াও ইমিউনোসাপ্রেসিভ থেরাপির মধ্যে আমরা যদি আরও কিছু দিতে চাই, তো দেখা যাচ্ছে পেশেন্টের আমরা স্প্লিনেক্টমি করব না, ঠিক আছে। স্প্লিনেক্টমি না করে অন্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিব, সেই ক্ষেত্রে আমরা অ্যাজাথিওপ্রাইম, সাইক্লোস্পোরিন, মাইকোফেনোলেট অ্যান্ড সাইক্লোফসফামাইড এগুলা দিতে পারি। বাট
সবকিছুরই একটা সাইড ইফেক্ট আছে। আমরা যদি এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো দিই, অ্যাজাথ্রোপিন, সাইক্লোস্পোরিন এইগুলো দিই, তাহলে তার লং টাইম ইউজ করলে ম্যালিগনেন্সি ডেভেলপ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, ইফ উই ইউজ স্প্লিনেক্টমি, মানে ইফ ইউ অ্যাপ্লাই স্প্লিনেক্টমি, দেন দেয়ার ইজ huge chance of infection by capsulated organisms such as pneumococcus, meningococcus. Okay, এবার সে কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ। তো কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজে ইউজুয়ালি মেন কালপ্রিট হচ্ছে ইমিউনোগ্লোবিন এম। তো ইমিউনোগ্লোবিলিন এম কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে, এই জন্য ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসটা বেশি হয়ে থাকে। তো ইমিউনোগ্লোবিন এমটা আমরা জানি দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট, একটা মোনোভ্যালেন্ট, মানে মোনোক্লোনাল অ্যান্ড পেন্টাক্লোনাল, বা পাঁচটা একসাথে থাকতে পারে। তো এরা দুই স্টেজে দুই রকম হিমোলাইসিস করতে পারে। মোনোক্লোনাল স্টেজে ইউজুয়ালি ক্রনিক হিমোলাইসিস করে থাকে, আর পলিক্লোনাল স্টেজে এরা অ্যাকিউট হিমোলাইসিস করে থাকে। তো হচ্ছে কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ অফ ক্রনিক স্টেজে চলে আসে, এটা এলডারলি পেশেন্টের বেশি হয়। তো যাদের কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজ আছে ক্রনিক্যালি, তাদের দেখা যায় লো গ্রেড বি সেল লিম্ফোমাও আছে একই সাথে, মানে কোল্ড অ্যান্টিবডি এবং বি সেল লিম্ফোমা একই সাথে থাকে। তো এদের ক্ষেত্রে দেখা যায় একটা ক্যারেক্টারিস্টিক ফিচার, সেটা হচ্ছে অ্যাক্রোসায়ানোসিস। তো হোয়াট ইজ অ্যাক্রোসায়ানোসিস? এই ক্ষেত্রে লো গ্রেড ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়, এবং তাদের টো, ইয়ার, নোজ বা ফিঙ্গার, ঠিক আছে, কোনটা কোনটা বললাম, ফিঙ্গার, টো, ইয়ার বা নোজ, যেখানে আমরা মেনলি সায়ানোসিস দেখি, ওই সব সাইডটা ব্লু কালার হয়ে যায় এবং কোল্ড এবং পেইনফুল থাকে। এটাকে বলা হয় অ্যাক্রোসায়ানোসিস। কেন অ্যাক্রোসায়ানোসিস হচ্ছে? কারণ ওইখানে অনেক স্মল ভেসেলস থাকে। ওই স্মল ভেসেলস এর মধ্যে যে আরবিসি গুলো থাকে, ওইগুলো অ্যাগ্লুটিনেশন বা অ্যাগ্লুটিনেট হয়ে যায় ডিউ টু এক্সপোজার টু কোল্ড। কোল্ডে আসলে তখন ওইগুলো অ্যাগ্লুটিনেট হয়ে ওইখানে ইউজুয়ালি ভেসেলটা অক্লুড করে দেয়, যার কারণে এই ক্যারেক্টারিস্টিক্স ফিচার পায়। পেরিফেরাল ব্লাড ফিল্মে কি পাবো? পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা রেড সেল অ্যাগ্লুটিনেশন পাবো, এবং এই ক্ষেত্রে এমসিভি কিন্তু আমরা রাইজ পাই। ঠিক আছে, কেন আমরা রাইজ পাই? খুবই ইন্টারেস্টিং। আমরা যখন অটোমেটেড অ্যানালাইজারে দিই, আমরা জানি হচ্ছে এমসিভিতে আমরা অটোমেটেড ম্যাশিং এ মাপি। তো অটোমেটিক অ্যানালাইজারে যখন দিই, তখন অনেকগুলো রেড সেল অ্যাগ্রিগেটস হয়ে যখন থাকে, তখন ওই অ্যানালাইজারটা ভুল করে ধরে ওইটা একটা সিঙ্গেল সেল। তো যেহেতু অনেকগুলো অ্যাগ্লুটিনেট করে থাকে, তো সেই ক্ষেত্রে মনে হয় একটা সেলই, বাট সাইজে বড়, সেই ক্ষেত্রে ওটা এমসিভি হাই দেখায়। তো ইউজুয়ালি মনোক্লোনাল ইমিউনোগ্লোবিন এম এর ক্ষেত্রে মানে একই সাথে, মানে একই সাথে না, অ্যাকচুয়ালি মনোক্লোনাল ইমিউনোগ্লোবিলিন এম এ অ্যান্টি এল এবং অ্যান্টি আই স্পেসিফিসিটি দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি করব? ট্রিটমেন্টে ইউজুয়ালি আমরা ট্রান্সফিউশন করব। ঠিক আছে, তো ট্রান্সফিউশন করলে কি হয়, ওই পেশেন্টের হচ্ছে তার হিমোলাইসিসটাও কারেক্টেড হবে, এবং এখানে যে বললাম বি সেল লিম্ফোমা, ওটার ক্ষেত্রেও হেল্পফুল। আর এক্সট্রিমিটি অলওয়েজ ওয়ার্ম রাখতে হবে, কারণ কোল্ডে এক্সপোজড হলেই তার ব্লাড অ্যাগ্লুটিনেট হতে পারে। এছাড়াও গ্লুকোকর্টিকয়েডস দিতে পারি, রেটুক্সিম্যাবও দিতে পারি। তো ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ইউজুয়ালি আফটার ক্রস ম্যাচ করার পরে আমরা ওই ব্লাডটাকে 37°C একটি ট্রান্সপোর্ট ফ্লাস্কে রেখে দিব, এবং যখন ব্লাডটা আমরা দিব তার শরীরে, তখন ব্লাড ওয়ার্মারের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশন করব, আর ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিব। কারণ আমরা যদি ব্লাড ওয়ার্মারের মাধ্যমে না দিই, টেম্পারেচার কমে গেলেই কিন্তু তার আবার ব্লাড ক্লট হয়ে যাবে। তারপরে কোল্ড অ্যাগ্লুটিনিন ডিজিজের আদার কজ, ঠিক আছে, আদার কজ অফ কোল্ড অ্যাগ্লুটিনেশন। তো কোল্ড অ্যাগ্লুটিনেশন কোল্ডে এক্সপোজার হলে ইমিউনোগ্লোবিন এম ছাড়াও আরও অনেক কজ থাকতে পারে, যেমন একটি ব্যাকটেরিয়া যেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা নিউমোনির জন্য কোল্ড অ্যাগ্লুটিনেশন হতে পারে, এছাড়া ইনফেকশাস মনোনিউক্লিওসিসে হতে পারে। তাছাড়া বাচ্চাদের ক্ষেত্রে পারঅক্সিসমাল কোল্ড হিমোগ্লোবিন ইউরিয়া দেখা যায়, এটা বাচ্চাদের ক্ষেত্রে। তো আগে আলোচনা করেছি ইমিউনোগ্লোবিন জির একটি ভ্যারাইটি আছে, যেটা হচ্ছে পেরিফেরিতে রেড সেলের সাথে বাইন্ড করে, বাট লাইসিস হয় সেন্ট্রালি, কারণ সেন্ট্রালে কমপ্লিমেন্ট ফিক্সেশন হয়ে থাকে। এই কন্ডিশনকে বলা হয়, বা এই অ্যান্টিবডিকে বলা হয় ডোনাট ল্যান্ডস্টেইনার অ্যান্টিবডি, যেটা আরবিসি সারফেসে পি অ্যান্টিজেন থাকে, তার এগেনস্টে ইউজুয়ালি ফর্ম হয়। এবার আসি অ্যালো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। অ্যালো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া মানে হচ্ছে আমার শরীরে সেলফ অ্যান্টিবডি
নন সেলফ রেড সেলের সাথে রিয়াকশন করলো, ঠিক আছে। তো এটা হচ্ছে দুইটা মেন কারণে হইতে পারে, আনম্যাচ ব্লাড ট্রান্সফিউশনে আর যখন ম্যাটারনাল অ্যান্টিবডি সেন্সেশন প্যাটার্নাল অ্যান্টিজেনের উপরে অনেক বেশি বেড়ে যায়, যেটা ফিটাল ব্লাডের ক্ষেত্রে দেখা যায়, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন নামে পরিচিত যেটা অ্যাকচুয়ালি। এবার আসে নন ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, মানে কোন হিমোলাইটিক অ্যানিমিয়া নন ইমিউন ক্ষেত্রে, মানে অ্যান্টিবডি ছাড়াই হিমোলাইসিস হচ্ছে কোন কোন ক্ষেত্রে। তো তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ড্যামেজ, দুই হচ্ছে ইনফেকশন, তিন হচ্ছে কেমিক্যালস অর ড্রাগস। তো প্রথমে আসি এন্ডোথেলিয়াল ড্যামেজ। তো এন্ডোথেলিয়াল ড্যামেজে আমরা আরবিসিতে ইউজুয়ালি রেড সেল ফ্র্যাগমেন্টস পাই, ঠিক আছে, এন্ডোথেলিয়াল ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিই ইন্ট্রাভাস্কুলার কোনো হেমোলাইসিস হচ্ছে। তো এন্ডোথেলিয়াল ড্যামেজের ক্ষেত্রে হেমোলাইসিস হয় মেনলি চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে ওই কারণগুলোকে। একটা হচ্ছে মেকানিক্যাল হার্ট ভালভ, দুই হচ্ছে মার্চ হিমোগ্লোবিনিউরিয়া, তিন হচ্ছে থার্মাল ইনজুরি, চার হচ্ছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া। তো প্রথমে আসি মেকানিক্যাল হার্ট ভালভ। ইউজুয়ালি যেসব হার্ট ভালভ ইনকম্পিটেন্ট এবং যেসব হার্ট ভালভের সুচারগুলো ইউজুয়ালি মানে লিকস করছে, পেরিপোস্টেটিক যে ভালভ, মানে অ্যাকচুয়ালি পেরিপোস্টেটিক লিকস থ্রো দা সুচারিং, মানে আমাদের যেই পোস্টেটিক ভালভ দেওয়ার যেই সুচার, ওই সুচারের ওইখানে যদি কোনো লিকস থাকে তাহলে ভালভটাও ঠিক প্লেসে থাকতে পারে না, তখনও হিমোলাইসিস হতে পারে। তো এটাকে বলা হয় শেয়ার স্ট্রেস ড্যামেজ আর কি, শেয়ার স্ট্রেস ড্যামেজ। এবার সে মার্স হিমোগ্লোবিনিউরিয়া। মার্স হিমোগ্লোবিনিউরিয়া কোথায় হয়? মেনলি হচ্ছে আমাদের পায়ের ক্যাপিলারিতে মার্স হিমোগ্লোবিন ইউরিয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে কাদের হয় এটা? অ্যাকচুয়ালি যারা ভিগোরাস এক্সারসাইজ করে এবং যারা মানে ভিগোরাস এক্সারসাইজ বলতে যারা মার্চ করে, মেনলি যারা সৈনিক অ্যাকচুয়ালি সোলজার তারা, এবং যারা ম্যারাথন রানিং করে তাদের এটা হয়ে থাকে। এবার সে থার্মাল ইনজুরি, থার্মাল ইনজুরিতেও আমাদের হিমোলাইসিস হয়ে থাকে। এই ক্ষেত্রে আরবিসি ফ্র্যাগমেন্টেশন দেখা যায় এবং মাইক্রো স্পেরোসাইটস দেখা যায়। এই দুইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার, মানে থার্মাল ইনজুরির ক্যারেক্টারিস্টিক ফিচারই হচ্ছে দুইটা, একটা ফ্র্যাগমেন্টেশন আর একটা মাইক্রো স্পেরোসাইটস। এবার সে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এইটা কেন হয়? এইটা হয় যখন আমাদের যে স্মল ক্যাপিলারিজ, ওই স্মল ক্যাপিলারিজ এর মধ্যে যদি ফিব্রিন ডিপোজিট হয় তখন ওরা রেড সেলকে ডিসরাপ্ট করে দেয়, ঠিক আছে। এই ক্ষেত্রে এই কন্ডিশনকে বলা হয় মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা কোথায় কোথায় দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে ডিসিমিনেটেড কার্সিনোমা, ম্যালিগনেন্সি, প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, এছাড়াও ডিআইসিতেও এগুলো দেখা যায়। এবার আসে ইনফেকশন। কোন কোন ইনফেকশনে হিমোলাইসিস হয়ে থাকে? মেনলি হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ম্যালেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস অ্যাসোসিয়েটেড সেপসিস, এইগুলো ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস করে থাকে। তো ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস ম্যালেরিয়ায় যখন ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় তখন হিমোগ্লোবিনটা ইউরিনের মাধ্যমে বের হয়ে যায়, এক্সেস যদি হয় সিভিয়ার ক্ষেত্রে তখন ওটাকে বলা হয় ব্ল্যাক ওয়াটার ফিভার। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস ছাড়াও অ্যাসেন্ডিং কোলানজাইটিস এবং নেক্রোটাইজিং ফ্যাসিটিস এইগুলাতেও হেমোলাইসিস হতে পারে। তো হেমোলাইসিস কেন হয়? এই ক্ষেত্রে এই ব্যাকটেরিয়াগুলো একটি অ্যান্টি মানে এনজাইম প্রডিউস করে যেটা হচ্ছে লেসিথিনেজ। এই লেসিথিনেজ আরবিসি সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। তো এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে অ্যাসেন্ডিং কোলানজাইটিস, নেক্রোটাইজিং ফ্যাসিটিস এইগুলা দিয়ে যখন ইউজুয়ালি হিমোলাইসিস হয় তখন দেখা যায় স্পেরোসাইটোসিসও প্রেজেন্ট এবং হিমোলাইসিসটা ইন্ট্রাভাস্কুলার হয়ে থাকে। এবার সেই কেমিক্যাল বা ড্রাগ ইনডিউসড হেমোলাইসিস, ইউজুয়ালি ড্যাপসন বা সালফাসালাজিন, ওইগুলা আমাদের ইউজুয়ালি হিমোলাইসিস করে থাকে। এগুলা অক্সিডেটিভ ডিনেচারেশন করে দেয় হিমোগ্লোবিনকে। তো হিমোগ্লোবিন যখন ডিনেচারেশন হয়ে যায় তখন ওটা সেলের মধ্যেই থাকে। তো ডিনেচারেটেড হিমোগ্লোবিনকে বলা হয় হেঞ্জ বডি। আমরা আগে জানি হেঞ্জ বডিটা হচ্ছে সুপ্রাভাইটাল স্টেইনিং এর মাধ্যমে ইউজুয়ালি ডিটেক্ট করা হয়ে থাকে। এই ক্ষেত্রে ব্রিলিয়ান্ট ক্রিস্টাল ব্লু দিয়ে করলে আমরা এটা বুঝতে পারি। এছাড়া আর্সেনিক, কপার, ক্লোরেটস, নাইট্রেটস, নাইট্রোবেনজিন দিয়েও আমাদের হিমোলাইসিস হতে পারে। এবার আসি পার অক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিনিউরিয়া। ইউজুয়ালি আমাদের আরবিসির যে মেমব্রেন, আরবিসির মেমব্রেনের নিচে একটি অ্যাঙ্কর প্রোটিন থাকে, ওই অ্যাঙ্কর প্রোটিনটাকে বলা হয় গ্লাইকোসাইল ফসফাটিডাইল ইনোসিটল, জিপিআই সংক্ষেপে।
মানে গ্লাইকোসাইল ফসফ্যাটিডাইল ইনোসিটল, এটা হচ্ছে আমাদের আরবিসির মেমব্রেনের নিচে অ্যাঙ্কর প্রোটিন হিসেবে থাকে। তো যদি এই গ্লাইকোসাইল ফসফ্যাটিডাইল ইনোসিটল যেটা, এটা যদি হচ্ছে আমাদের কোনো কারণে না থাকে বা অ্যাবসেন্ট থাকে, তাহলে আমাদের ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস এবং অ্যানিমিয়া ডেভেলপ করে। মানে পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়ায় জিপিআই এর অ্যাবসেন্সে, জিপিআই যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ইউজুয়ালি হয়ে থাকে। কারণ কি? কারণ আমাদের আরবিসি তে নরমালি কিছু কমপ্লিমেন্ট লাইসিস, মানে আরবিসি কে নরমালি কিছু কমপ্লিমেন্ট লাইসিস করতে পারে, যেমন হচ্ছে CD55, CD59, এইগুলোই আমাদের আরবিসি কে মেনলি লাইসিস করতে পারে, এই কমপ্লিমেন্ট গুলাই। তো ইউজুয়ালি আমাদের এই যে জিপিআই অ্যাঙ্কর প্রোটিন থাকে, এইগুলো এই CD55, CD59 এর এগেনস্টে আরবিসি কে প্রোটেকশন দিয়ে থাকে। তো যখন এই অ্যাঙ্কর প্রোটিনটাই থাকে না, তখন এইগুলোকে আরবিসি লাইসিস করে দেয় ইউজুয়ালি। তো এই ক্ষেত্রে কি হয়, জিপিআই যদি না থাকে তাহলে ইউজুয়ালি ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়ে থাকে, এবং ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস সারা রাত ধরে হয়। তো যখন ওই পেশেন্টটা সকালে ঘুম থেকে উঠে, তখন আর্লি মর্নিং ইউরিনে অনেক হিমোগ্লোবিন পায়, মেনলি হিমোগ্লোবিন ইউরিয়া ডেভেলপ করে। তো তখন ইউরিনে একটি ক্যারেক্টারিস্টিক্স রেড ব্রাউন কালার দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। ঠিক আছে? তো এছাড়াও ওই পেশেন্টের ভেনাস এন্ড আর্টেরিয়াল থ্রম্বোসিসের রিস্ক থাকে, মেনলি আনইউজুয়াল সাইটে ওটা হয়, কোথায়? লিভার অ্যান্ড অ্যাবডোমেন। এছাড়াও তার হাইপোপ্লাস্টিক বোন ম্যারো থাকতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমা থাকতে পারে, মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোমা থাকতে পারে। তো ট্রিটমেন্ট হচ্ছে ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন করব উইথ ফলেট সাপ্লিমেন্টস। তাছাড়া থ্রম্বোসিসের জন্য আমরা প্রোফাইলেকটিক ট্রিটমেন্ট করব, এবং একটি আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি দিতে পারি, যেটা হচ্ছে ইকুলিজিম্যাব। এই ইকুলিজিম্যাবটা অ্যান্টি কমপ্লিমেন্ট C5 অ্যান্টিবডি। ঠিক আছে? বাট ইকুলিজিম্যাবের একটি সাইড ইফেক্ট হচ্ছে এর ইনফেকশনের রিস্ক অনেক বেশি থাকে, মেইনলি নিসেরিয়া মেনিনজিটাইডিস দিয়ে বেশি হয়, এই জন্য আমরা অবশ্যই ভ্যাকসিনেটেড করে নেব। ঠিক আছে? তো ইউজুয়ালি পারঅক্সিসমাল নকচার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া কেন হচ্ছে? এই জিপিআই অ্যাঙ্কর প্রোটিন যখন থাকে না, তখন এই আরবিসিটা মেনলি কমপ্লিমেন্ট দিয়ে লাইসিস হয়ে থাকে। হ্যাঁ, তো এই কমপ্লিমেন্ট যে লাইসিস হচ্ছে, তখন এই CD55, CD59 এইগুলোই মেনলি এই লাইসিসটা করে থাকে মেনলি। ঠিক আছে? তো দ্যাটস অল অ্যাবাউট হিমোলাইটিক অ্যানিমিয়া।